শুরুতে দিয়ে দাও, শুরুটা আপনি করেন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের উন্মুক্ত সেমিনারটিতে। যারা অনলাইনে এবং অফলাইনে আছেন সবাইকে আমাদের জব মেডিসিনের পক্ষ থেকে সালাম রইল। আর যারা অনলাইনে আছেন তারা সবাই একটু আজকে লাইভ ক্লাসটা সবাই একটু শেয়ার করে দেবেন। ওকে, আজকে কিন্তু খুবই উন্মুক্ত যে সেমিনারটা আমরা রেখেছি, এই সেমিনারটা কিন্তু পুরো বিস্তারিত আলোচনা করা হবে এবং আপনাদের প্রশ্নোত্তর পর্ব থাকবে। যারা আগে এখানে আমাদের অফলাইনে এসেছেন তারা প্রশ্ন করতে পারবেন এবং আমরা সেই প্রশ্নগুলো কি সরাসরি আপনাদের জবাব দিয়ে দিব। আর অনলাইনে আপনারা যারা আছেন তারা আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন, আপনাদের কমেন্টগুলো আমরা পড়ে আপনাদের এই সমস্যাটা মানে যত চাকরি পরীক্ষা রিলেটেড যত প্রশ্ন থাকবে এবং এই উত্তরগুলো কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করব। দেখেন, আমরা আজকে খুব ছোট্ট একটা কিছুক্ষণ আগে 10 থেকে 20 তম গ্রেডের একটা চাকরি পরীক্ষা একটা প্রশ্ন আসছিল। প্রশ্ন হলো সবজি চাষ বিদ্যাকে কি বলা হয়। এটা কিন্তু চাকরি পরীক্ষা আসছে। দেখেন, ছোট্ট একটা চাকরি পরীক্ষা ধরছে, আসলেও কনফিউশন প্রশ্ন। চিন্তা করেন, এই প্রশ্নটা 103টা কমেন্ট আসছে এবং সেখানে 103 জনের ভিতরে মনে হয় যে 90% উত্তর ভুল উত্তর দিয়েছে। তাই তো দেখছেন। তা মনে করবেন না যে ছোট ছোট চাকরি পরীক্ষা তারা বলে তার প্রশ্ন ছোট হবে, এমন কোনো কথা নাই। প্রশ্ন সাইজ ছোট কিন্তু কি কঠিন, সাইজ ছোট কিন্তু কঠিন। এই যে খুব সহজ একটা প্রশ্ন কিন্তু এতটা সহজ না। অধিকাংশ বলে হর্টিকালচার মানে তো উদ্যান তত্ত্ব, তাই না, উদ্যান বিজ্ঞান বলে। দেখেন, এটা কিন্তু অনেকেই পারলেন না। তো এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু আমরা কি ভালো করে আমরা পড়বো, যেটা এই সবগুলো প্রশ্ন উত্তর কিন্তু এর ভিতরে আছে। আজকেও দেখেন কিছু চাকরি পরীক্ষা হইলো, সেই চাকরি পরীক্ষার প্রশ্নগুলো দেখবেন হুবহু এখানে আছে। আমরা এই আজকে যে চাকরি পরীক্ষাগুলো হলো এগুলোর সলভ নিয়ে আবার রাতে আমরা লাইভে আসবো। আজকে আমরা এখানে দেখাবো যে আমাদের হাইলাইটসের ভিতরে এই প্রশ্নগুলো আছে কিনা। দেখবেন প্রতি শুক্রবার যে চাকরি পরীক্ষাগুলো হয় সবগুলো প্রশ্ন উত্তর মাশাআল্লাহ থাকে, হয়তো 2-1টা জিকে প্রশ্ন এদিক ওদিক হতে পারে, কিন্তু অধিকাংশ মানে 99% প্রশ্ন কিন্তু আমাদের এখান থেকে আমরা যে আপনাদেরকে যে হাইলাইটসটা প্রোভাইড করি ফ্রিতে যেগুলো দিই এর ভিতর থেকে কিন্তু সবই আছে। যারা আমাদের ভর্তিকৃত স্টুডেন্ট আছে, আজকে যদি কেউ পরীক্ষা দিয়ে থাকেন তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আসলে আমাদের এই শীট থেকে কমন পড়েছে কিনা। আমরা এই সলভগুলো দিয়ে দিব এবং সবগুলো প্রশ্নই মনে হয় কমন পড়ছে। আমি তো দেখলাম যেমন কর্ণফুলী গ্যাস আজকে পরীক্ষা গেছে, তাই না, কর্ণফুলী গ্যাস ট্রান্সমিশন কোম্পানি পরীক্ষা গেছে, বা কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরীক্ষা গেছে, প্রাণী সম্পদ অধিদপ্তরে আজকে পরীক্ষা গেছে। মিলে দেখবেন যে আমাদের হাইলাইটস থেকে কিন্তু হুবহু ইনশাল্লাহ কমন আসছে 99%। দু একটা সাম্প্রতিক ধরে যেগুলো আমরা পারি না, তবে কিছু কিছু জিনিস দেখেন খুব কমন টপিক আছে। অর্থাৎ মেগা প্রজেক্ট আছে না একটা সরকারের, এখান থেকে যে এলিভেট এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতুর দৈর্ঘ্য কত, এগুলো কিন্তু বারবার আসে। এই যে কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত, কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত, এই প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরে বারবার আসে। এই মেট্রো রেলের ডিজাইনার কে, মেট্রো রেল কবে উদ্বোধন করা হয়, মেট্রো রেলের প্রথম নারী চালক কে, ঠিক আছে না, এইগুলাই কিন্তু ঘুরিয়ে ফিরে আসে জিকের ভিতরে। দেখেন, নোবেল পুরস্কার থেকে ধরে, ঠিক আছে, এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে দেখেন কি পরিমাণ জিকেতে প্রশ্ন ধরে, ঠিক আছে। আপনাদের মুজিবনগর সরকার থেকে প্রশ্ন ধরে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন গ্রন্থ সম্পর্কে প্রশ্ন ধরে, আবার সংবিধান থেকে প্রশ্ন ধরে। কিন্তু এই জিনিসগুলো কিন্তু একটু সাজানো গোছানো বিষয় যদি আপনাদেরকে কাছে থাকে তাহলে যে কোনো চাকরি পরীক্ষায় আপনি সহজে কিন্তু নম্বর অর্জন করতে পারবেন। ইংরেজিতেও দেখেন এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসে, যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে পারে, তারপর মেক সেন্টেন্স তৈরি করতে বলে, ট্রান্সলেশন আসে, এগুলো সবই যদি গোছানো থাকে তাহলে কিন্তু আপনি ইজিলি এই ধরনের পরীক্ষা কিন্তু তাড়াতাড়ি ওভারকাম করতে চান। তাই আজকে কে কোন জায়গা থেকে আমাদের লাইভ ক্লাসটা দেখতেছেন অনলাইনে একটু কমেন্ট করে জানান। হ্যাঁ, ওকে, আচ্ছা কলেজের ভাই বোন, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা জবের প্রস্তুতি নেই, কিন্তু জবের প্রস্তুতি নেওয়ার পরে আমাদের জবটা না হওয়ার পেছনে অনেকগুলো কারণ থাকে। যেমন এই দেখেন, আপনারা যারা বিসিএস পরীক্ষা দিয়েছেন, বিসিএস পরীক্ষা দেওয়ার পর অনেকে ডিপ্রেশনে চলে গেছেন। আচ্ছা, আপনি একটা জিনিস ফিল করেন, এখন বিসিএস এর কম্পিটিশনটা এমন একটা জায়গায় চলে গেছে যে যারা বুয়েট, রুয়েট বা আদার্স এক্সেট্রা ভালো ভালো প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়তেছে তারাও কিন্তু এখন কি করতেছে, বিসিএস পরীক্ষা দিচ্ছে। এখন আপনি যদি শুধুমাত্র কেবলমাত্র বাংলাদেশে যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো আছে এদের স্টুডেন্ট সংখ্যাও যদি এক জায়গায় করেন, যে যারা গ্রাজুয়েট, এক কথায় যাদের বিএসসি কমপ্লিট, যারা হচ্ছে এখন বিসিএস পরীক্ষা দিচ্ছে, এরকম স্টুডেন্ট কত সংখ্যক হবে? অ্যারাউন্ড মিনিমাম 20,000 আছে। ধরেন 20,000, কত হাজার? 20,000 হবে না? সবগুলো প্রকৌশল বিশ্ববিদ্যালয় মিলে হবে, এটা আমি বিশ্বাস করি যে 20,000 মিনিমাম হবেই, যে যারা বিভিন্নভাবে পরীক্ষা দিচ্ছে বা হচ্ছে বিসিএস অ্যাপ্লাই করতেছে। আচ্ছা, এখন চিন্তা করেন, একটা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একটা স্টুডেন্ট, সে কিন্তু তুখোড় থাকে কয়েকটা কঠিন সাবজেক্টে। নাম্বার 1 ম্যাথ, নাম্বার 2 ইংলিশ, কারণ তারা সারা জীবন ইংলিশে পরীক্ষা দেয়, তার মানে তাদের ইংলিশের বেসিকে কোনো দুর্বলতা থাকে না। নাম্বার 3 কম্পিউটার, যে 15 মার্ক আপনার জন্য মনে করেন যে দুর্যোগ, মানে ঘূর্ণিঝড়, কিন্তু তাদের জন্য 15-এর মধ্যে 15 আরো কঠিন প্রশ্ন করলেও তারা পারবে। নাম্বার 4
বিজ্ঞান, সায়েন্স, অর্থাৎ যে 4টা সাবজেক্ট সবচাইতে হিটিং, এই 4টা সাবজেক্টে কিন্তু তারা সবচাইতে কিং। এখন তাদের সাথে কম্পিটিশন দিতে গিয়ে আপনি হয়তো বা আগায় থাকতেছেন 2টা সাবজেক্টে, নাম্বার 1 বাংলা, নাম্বার 2 জিকে। এখন ভাইয়া তারাও যদি কোনো কারণে 2 মাস বা 3 মাসও এই সাবজেক্টগুলোর উপর প্রস্তুতি নেয়, শুধুমাত্র বাংলা আর কি জিকে এর ওপর, তার মানে আপনার সমপরিমাণ মার্ক না পাইলেও আপনার সমপরিমাণের কাছাকাছি চলে যাচ্ছে। আলটিমেটলি কম্পিটিশনের জায়গাটা জাস্ট ফিল করেন। একটা সময় কিন্তু ইঞ্জিনিয়ারিং সেক্টরের স্টুডেন্টরা বিসিএস পরীক্ষার দিকে ঝুঁকতো না, এখন ঝুঁকে। কারণ এখন প্রকৌশলদের কোনো মূল্যায়ন নাই। একজন ডিসি বা এডিসির কাছে একজন ইঞ্জিনিয়ার গিয়ে কোনো পাত্তা পায় না, বা বাংলাদেশে কোনো ফরম্যাট নাই, সেক্টর নাই বা সেগমেন্ট নাই। যদি এরকম থাকতো যে মেড ইন বাংলাদেশ ত্রিপলির স্টুডেন্টরা, তাহলে ইলেকট্রনিক্স নিয়ে সারা জীবন গবেষণা করতো, বা বড় বড় যে সেক্টরগুলো আছে সেগুলোতে হাত রাখতো। কিন্তু আলটিমেটলি তারাও এখন বাধ্য হয়ে কোথায় যাচ্ছে? বিসিএস সেক্টরে ঝুঁকে যাচ্ছে। এখন ভাইয়া এই যে বিসিএস সেক্টরে ঝুঁকে যাওয়ার পেছনে মূল রিজন কিন্তু আমাদের দেশের স্ট্রাকচার। এখন তাদের সাথে আমি কি কম্পিটিশনে লড়তে পারবো কিনা, এটা কিন্তু আমি আমার নিজেকে কোশ্চেন করলে উত্তরটা পেয়ে যাব, যে আমার প্রস্তুতি কতটুকু আছে, আমি কোথায় দুর্বল আর আমি কোথায় সবল। বা আমি এবার বিসিএস পরীক্ষা দিয়েছি, বিসিএস পরীক্ষা দিয়ে আমার মার্ক কতটুকু কাউন্ট হয়েছে, আমি কি 110+ কাউন্ট করতে পারছি, যেখানে 120+ থেকে কাউন্টেড করা হয়েছে, বা অনেকে বলতেছে 125+ থেকে নিয়েছে, আবার অনেকে বলতেছে 115+ থেকেও নিয়েছে। কথা বললাম। তা আপনি 110 কি পাইছেন কিনা? যদি 110 পেয়ে থাকেন, তাহলে আমি বলবো যে আপনি সামনেও টার্গেট রাখেন বিসিএস, আপনার হয়ে যাবে, কারণ আপনি কাছাকাছি একটা ফরম্যাটে আছেন। কিন্তু আপনার মার্ক যদি 100 নিচে থাকে, তাহলে আপনি একটু ভেবে নেন যে আপনার এই কম্পিটিশনের জগতে আপনি হয়তোবা কোনো এক সময় আপনার এজ শেষ করে ফেলবেন, আপনার জবটা নাও হইতে পারে। তাহলে আপনাকে বিসিএস এর পাশাপাশি কি করতে হবে? আমার যাতে একটা সরকারি জব হয় এরকম ফরম্যাটের যে জবগুলো আছে সেগুলোর দিকেও ফোকাস করতে হবে। এখন সেগুলোর দিকে আমরা ফোকাস করি, ফোকাস করার পরেও আমরা কিন্তু ভালোভাবে ওই জিনিসটাকে যে একটা গুছালো ফরম্যাটে প্রস্তুতিমূলকভাবে নিজের আয়ত্তে রাখবো, সেটা আমরা করতে পারি না। না পারার পেছনে রিজন হচ্ছে ভাই আমরা সিলেবাস বুঝি না। কি বুঝি না? সিলেবাস বুঝি না। আপনি মৎস্য মন্ত্রণালয়ের পরীক্ষা দিতে গেছেন, কি হবে? প্রিলির পরীক্ষা হবে না রিটেন পরীক্ষা হবে, বা প্রিলি পরীক্ষা দিয়ে আসছেন, হঠাৎ করে শুনতেছেন লিখিত পরীক্ষা হবে। এখন লিখিত পরীক্ষার সিলেবাস কি, ম্যাথের কি, ইংলিশের কি, জিকের কি, বা বাংলার কি, আপনি বুঝতেছেন না। একটা জিনিস ফিল করেন ভাইয়া, 4টা সাবজেক্টের প্রস্তুতি নিয়ে আপনি একটা সরকারি জব কনফার্ম করতে পারতেছেন, আর সেই জায়গায় আপনাকে বিসিএস এর প্রস্তুতি নিতে গেলে কয়টা সাবজেক্ট পড়া লাগতেছে? 10টা সাবজেক্ট পড়া লাগতেছে, সাব হিসাবে ধরলে 11টা পড়া লাগতেছে। তাহলে এই যে 10টা সাবজেক্টের প্রস্তুতি আপনার নিতে নিতান্তই 1 বছর প্লাস লাগবে, এটা স্বাভাবিক। অস্বাভাবিক বলতে এখানে কোনো কথা নেই। কিন্তু আপনি 4টা সাবজেক্টের প্রস্তুতি, যেটা কমন 4টা সাবজেক্ট, যে 4টা সাবজেক্ট আপনি বিসিএস প্রস্তুতি নিতে গিয়েও বার শেষ করছেন, কিন্তু একটা গোছালো ফরম্যাটে শেষ করতে পারেন নাই। এই 4টা সাবজেক্টের মধ্যে বাংলা, ইংলিশ, জিকে আর কি ম্যাথ। এখন ভাই এই 4টা সাবজেক্টে আপনার যদি প্রপার প্রস্তুতি থাকে, তাহলে আপনাকে কেউ কি ঠাকাইতে পারবে জব থেকে? সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি প্রিলিজ সিলেবাস বোঝেন, যে প্রিলিজ সিলেবাস বলতে কি বুঝি আমরা? প্রাইমারির যে সিলেবাসটুকু আছে, নিবন্ধনের যে সিলেবাসটুকু আছে, ওটাই কিসের সিলেবাস? 11 থেকে 20তম গ্রেডের প্রিলির। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি যদি 11 থেকে 20তম গ্রেডের প্রিলিজ সিলেবাস একবার কমপ্লিট করেন, তাহলে এই সিলেবাস দিয়ে আপনার প্রাইমারি কমপ্লিট হবে, এই একই সিলেবাস দিয়ে আপনার কি কমপ্লিট হবে ভাইয়া? নিবন্ধনও কমপ্লিট হবে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে 11 থেকে 20তম গ্রেডের আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে ভাইয়া, যে এখানে অতিরঞ্জিত একটা প্রস্তুতি, সেটা হচ্ছে লিখিত প্রস্তুতি। কি প্রস্তুতি? লিখিত প্রস্তুতি। যেমন ভালো ভালো যে মন্ত্রণালয়গুলো আছে, বা 11 থেকে 20তম গ্রেডের যে ভালো ভালো সেক্টরগুলো আছে, এই সেক্টরগুলোতে তারা 2টা সেগমেন্টে পরীক্ষা নেয়, একটা প্রিলি আর একটা কি লিখিত, একটা প্রিলি আর একটা লিখিত। এখন ভাইয়া প্রিলি প্রস্তুতি আপনি নিলেন, প্রিলির পরে যখন লিখিত প্রস্তুতি নিতে যাচ্ছেন তখন আপনি সিলেবাস বোঝেন না। আপনি যদি সিলেবাস না বোঝেন তাহলে আপনি পড়বেন কি? যেমন আমি আমার সেক্টরটার কথা বলি, আমি ম্যাথ পড়াই। কথার কথা আমি যেহেতু ম্যাথই পড়াই বলি, কারণ আপনারা তো সবাই মোটামুটি অনলাইনে ক্লাস দেখছেন। এখন আমি ম্যাথ পড়াই, ম্যাথ আমি থিসিস করে দেখলাম যে ম্যাথে শুধুমাত্র কেবলমাত্র সব সময় লিখিততে প্রশ্ন আসে মাত্র 6টা অধ্যায় থেকে, আর অতিরিক্ত হইলে 7টা অধ্যায় মিলায় কি করে 95% কোশ্চেন রিপিট করে। এখন আপনি কি করলেন? লিখিতের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য একদম বাস্তব সংখ্যা থেকে শুরু করে এক ধারসে পড়া শুরু করলেন। এক ধারসে যখন পড়া শুরু করলেন লিখিতর জন্য, তখন কি আপনার সিলেবাসটা বড় হয়ে গেল না?
আপনি 95% যে টাইপগুলো থেকে বা যে টপিকগুলো থেকে কমন পাবেন, ওই টপিকে যদি আপনি বেশি ফোকাস করেন বা অনেক ক্রিটিক্যাল ম্যাথগুলো যদি আপনি সলভ করে পরীক্ষার হলে ঢোকেন, তাহলে কিন্তু আপনার সিগমেন্ট বা মাইন্ড সেট আপটা অনেক স্ট্রং হয়ে যাচ্ছে, বা পরীক্ষার হলে গিয়ে কোশ্চেন একটু কঠিন করলেও আপনি পারতেছেন। কিন্তু আলটিমেটলি একটা জিনিস ফিল করেন তো ভাইয়া, আপনি সিলেবাস না বুঝে এক ধারসে পড়ে গেলেন, কোশ্চেনের প্যাটার্ন একটু কঠিন হইলো, পরীক্ষার হলে গিয়ে আপনি যে অধ্যায়টা রিভিশন দিচ্ছেন ওই অধ্যায় থেকে আসা প্রশ্ন আপনি পারতেছেন না। কেন পারতেছেন না? কারণ ওই অধ্যায়ে আপনি বেশি সময় দিতে পারেন নাই, কারণ আপনি সিলেবাস না বুঝে পাগলের মতো পড়া শুরু করছেন। একটা স্টুডেন্ট তিনটা কারণে, কয়টা কারণে? তিনটা কারণে জব পায় না। নাম্বার 1, পাগলের মতো পড়াশোনা করে, সিলেবাস না বুঝে পাগলের মতো যারা পড়াশোনা করে তারা কখনো জব পায় না। আপনি দেখবেন আপনার এক বন্ধু 3 ঘন্টা 4 ঘন্টা পরে জব পাচ্ছে, আর এট এ সেম জায়গায় আপনি 8 ঘন্টা 10 ঘন্টা বা 15 ঘন্টা পরেও জব পাচ্ছেন না। না পাওয়ার পিছনে রিজন হচ্ছে ভাই, আপনি যখন পড়তে বসেন, পড়ার সময় আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, সকিনারে দেখছেন, ওই সকিনার মনোযোগ আর পড়ার মনোযোগ ডুয়াল কনসার্নিং আপনার মাথার মধ্যে সবসময় খেলাধুলা করে কিনা বলেন? দিনের বেলা যখন আপনি পড়াশোনা করেন, পড়াশোনা করার সময় দেখবেন দিনের বেলা আপনি যা করছেন, যত কাজ করছেন, সব কাজগুলো আপনার মাথার মধ্যে হানা দিচ্ছে। তার মানে পড়াশোনা প্লাস কাজ দুইটা যখন একসাথে হানা দিবে, ডুয়াল কনসার্নিং যখন আপনার মাথার মধ্যে থাকবে, তখন কি আপনার ওই পড়াশোনাটা আপনি 8 ঘন্টা পরেও কি ক্যাপচার করতে পারবেন? মাথায় আপনি পড়াশোনা করতেছেন, মাথা নিচ্ছে, কিন্তু পরীক্ষার হলে গিয়ে সে বলতেছে আমি যে কি আমি নিজেও জানি না, মানে ক হবে না খ, খ হবে না গ। এই যে কনফিউশনটা তৈরি হয় এই কারণে। এখন এই কনফিউশন চাইলেই আপনি মুক্ত করতে পারেন। মুক্ত করার দুইটা ওয়ে, পড়াশোনার সেগমেন্ট ভাগ করতে হবে। পড়াশোনার সেগমেন্ট কি রকম ভাইয়া? আপনি যখন পড়তেছেন, পড়ার ক্ষেত্রে আপনার সেগমেন্ট চেঞ্জ করতে হবে। নাম্বার 1, আপনাকে দিনের বেলায় কখনো মুখস্থ বিদ্যার পড়াশোনা পড়া যাবে না। আপনি কখনো দিনের বেলায় বাংলা পড়বেন না। আপনি কখনো দিনের বেলা ইংলিশ, যেগুলো মুখস্থ রাখার মতো জিনিস, এগুলো কখনো পড়বেন না। জিকে কখনো মুখস্থ বিদ্যা বা মুখস্থ টাইপের জিনিসগুলো পড়বেন না। কেন পড়বেন না? কারণ দিনের বেলা মুখস্থ টাইপের জিনিসগুলো যখন আপনি মাথার মধ্যে ঢুকাইতে চাবেন, তখন আপনি দিনের বেলা যে কাজ করছেন ওই কাজ প্লাস পড়াশোনা ডুয়াল কনসার্নিং করার কারণে আপনার পড়াটাকে এলোমেলো করে দিবে। পড়াকে কি করে দিবে ভাইয়া? এলোমেলো করে দিবে। তাহলে আমি কি করব? দিনের বেলা ভাইয়া আপনাকে পড়তে হবে ম্যাথ প্র্যাকটিস করতে হবে। দিনের বেলা কি প্র্যাকটিস করতে হবে? সন্ধ্যা রাত বা আমরা যখন সন্ধ্যার দিক বা সন্ধ্যা যখন ক্রস করে বা রাত 10টা 11টা পর্যন্ত যখন পড়াশোনা করি, এই রাত 10টা 11টা পর্যন্ত যে পড়াশোনা করি, এই সময়ও আমি কখনো কোনো জিনিস, কোনোভাবেই মুখস্থ টাইপের জিনিস আমি কখনোই কি করব না? টাচ করব না। তাইলে আমি কি করব? দিনের বেলা এবং সন্ধ্যা রাত পর্যন্ত আমার যে কাজটা করা লাগবে ভাইয়া, আমাকে ম্যাথ প্র্যাকটিস করতে হবে। কারণ ম্যাথ প্র্যাকটিস করলে মাথার নিউরন সব সময় কি করে? কাজ করে না? কাজ করে না? অল টাইম নিউরন কাজ করে যে আমার পরের লাইন কি হবে। আমার মাথা বলতেছে বল না পরের লাইন কি হবে, মানে মাথা আপনাকে জিজ্ঞেস করে বলতেছে বল না পরের লাইন কি হবে। তার মানে আপনি আপনার কনসার্নিংটা কি করতেছেন? একদিকে রাখতে পারতেছেন, সেটা কি? পড়ার দিকে। নাম্বার টু হচ্ছে ভাইয়া, যে আপনি যখন পড়তেছেন, পড়ার সিগমেন্টটা দুইটা ভাগে ভাগ করে দেন। মুখস্থ টাইপের জিনিসগুলো, আরেকটা জিনিস পড়তে পারেন দিনের বেলা, সেটা হচ্ছে এমসিকিউ। কারণ আপনি যখন একটা এমসিকিউ পড়বেন, কোনটা উত্তর হবে? নিউরন কাজ করতেছে। কে কাজ করতেছে? নিউরন কাজ করতেছে। মাথার স্নায়ু অটোমেটেড কাজ করতেছে যে কোনটা হবে, কোনটা হবে, ক হবে না খ হবে, বা গ হবে না ঘ হবে। তখনও কিন্তু আপনি মাথাকে স্থির রাখতে পারতেছেন বা মনোযোগের কনসার্নিংটা একদিকে রাখতে পারতেছেন। কিন্তু যখন আপনি অনবরত পাগলের মতো জিকে পড়া শুরু করলেন, ইংলিশ পড়া শুরু করলেন, বাংলা পড়া শুরু করলেন, এই মুখস্থ বিদ্যা প্লাস হচ্ছে ডুয়াল কনসার্নিং, বাইরের যে মনোযোগ, দুইটা অ্যাডজাস্ট হয়ে আপনার পড়াশোনাটাকে কি করে দিচ্ছে ভাইয়া? নষ্ট করে দিচ্ছে। অর্থাৎ দিনের বেলা বা সন্ধ্যা রাতে আপনি মুখস্থ টাইপের জিনিস 8 ঘন্টায় যতটুকু ক্যাপচার করবেন, আপনি ওই পড়াটা চাইলে 1.5 থেকে 2 ঘন্টা ক্যাপচার করতে পারবেন একটা নির্দিষ্ট টাইমে পড়াশোনা করলে। সে টাইমটা কি জানেন ভাইয়া? ভোরবেলা আপনাকে উঠতে হবে। কখন? ভোরবেলায় আপনাকে উঠতে হবে। কখন? ভোরবেলায় আপনাকে উঠতে হবে। আপনি ভোরবেলা উঠতে পারবেন না, এটা আমি নিজেও জানি। কেন? কারণ ভোরে উঠলেই ঘুম আসে। ভোরে উঠে কি আসে? ঘুম আসে না? ঘুম আসে না? আমরা যখন সকালে উঠি কি আসে? প্রচন্ড লেভেলের ঘুম, এমন ভাবে ঘুম আসতেছে। কিন্তু আপনি কি জানেন যে সকালবেলা 2 ঘন্টার পড়া আপনার দিনের বেলা বা সন্ধ্যা রাতের 8 ঘন্টার পড়া সমপরিমাণ হয়ে যায়? বিশ্বাস না হলে একটু প্র্যাকটিক্যালি ব্যবহার করে দেখেন, একটু প্র্যাকটিক্যালি ব্যবহার করে দেখেন। কারণ আপনি যখন রাতে ঘুম থেকে উঠতেছেন, উঠার পর মাইন্ডটা একদম কি থাকে? ফ্রেশ থাকে। আর এই ফ্রেশ মাথায় যখন আপনি যা ঢুকাইতে চান তাই সে ক্যাপচার করে নেয়।
তাই সে কি করে নেয়, ক্যাপচার করে নেয়। এখন কথা হচ্ছে ভাইয়া আমি তো ভোরে উঠতে পারি না। ভাইয়া শরীরটা আপনার দাস, শরীরটা আপনার কি দাস। এই শরীরকে আপনি আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ার অভ্যাস করেন 5 দিন, 6ষ্ঠ দিন আপনার শরীর নিজে মসজিদের দিকে চলে যাবে যে যা নামাজের সময় হয়ে গেছে। এই শরীরটা আপনার দাস। এই শরীরটাকে আপনি সকালে উঠার অভ্যাস টোটালি 5 দিন কঠোরভাবে অ্যানাউন্সমেন্ট করে পারেন, অ্যালার্ম দিয়ে পারেন, যেভাবে পারেন উঠার একটা অভ্যাস করেন। 6ষ্ঠ দিনে দেখবেন ও ভোরে অটোমেটেড উঠে গেছে, উঠে বলতেছে বেটা পর। তার মানে শরীর আমার দাস, শরীরকে আমি যেভাবে চালাবো শরীরকে ঠিক ওইভাবেই আমাকে পরিচালনা করবেন, বা আমি শরীরকে যেভাবে পরিচালনা করতে চাবো সেইভাবেই কিন্তু শরীর কি হবে, পরিচালিত হবে। কিন্তু আমি তো পরিচালিত করছি কিভাবে, সকালে উঠা যাবে না বেটা ঘুমা, শরীর বলতেছে ওকে ডান আমি ঘুমাবো। শরীর ঘুমাচ্ছে বা ঘুমার একটা অভ্যাস তৈরি করে ফেলছে শরীর, আর সে অভ্যাসে অভ্যস্ত আপনি হয়ে গেছেন, যার কারণে আপনার সকালে উঠার যে একটা অভ্যাস এটা আর কখনো হয়ে উঠে না। তাহলে সকালে উঠার একটা অভ্যাস করতে হবে ভাইয়া। পারবেন সকালে উঠতে পারবেন? কমিটমেন্ট দিচ্ছেন তো? আমি আপনাকে বলতেছি দিনের বেলা বা সন্ধ্যা রাতে আবারও বলতেছি, যে পড়াশোনা ক্যাপচার করতে পারবেন আপনি 8 ঘন্টায়, ওই পড়াশোনা ভোরে পড়লে আপনি 2 ঘন্টা কি করতে পারবেন, ক্যাপচার করতে পারবেন। নাম্বার 2, পড়ার সময় আমরা কি করি, পাগলের মতো পড়া শুরু করি। এই টাইপের পড়াশোনা কখনো করবেন না। এক ধারসে বিজ্ঞানের গবেষণায় মানে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে যে আপনি যখন এক ধারসে মাথাকে দিতে চাবেন মাথা তখন নিতে চায় না। 30 মিনিট পর্যন্ত মাথা খুব কনসার্ন মানে মনোযোগ খুব প্রকট রেখে নিতে পারে, 35 বা 40 মিনিট পর্যন্ত নিতে পারে। কিন্তু 40 মিনিট যখন ক্রস করে ভাইয়া তখন মাথা বলে তুমি আমাকে দিচ্ছ কিন্তু আমি তো নিচ্ছি না। বা মাথাকে আপনি জোর করে দিচ্ছেন কিন্তু মাথা কি বলতেছে জানেন, পরীক্ষার হলে গিয়ে আমি ক হব না খ, খ হব না গ, গ হব না ঘ। পরীক্ষার হলে কনফিউশন তৈরি হয় না? কনফিউশনটা তৈরি হওয়ার পিছনে রিজন হচ্ছে আপনি এক নাগাতার পড়াশোনা করছেন। তাইলে এটা থেকে বের হওয়ার বুদ্ধি কি? বুদ্ধি হচ্ছে ভাইয়া আপনাকে রিয়ালাইজ করে পড়তে হবে। কি করে রিয়ালাইজ করে পড়তে হবে? আপনি আধা ঘন্টা পড়বেন, 35 মিনিট বা 40 মিনিট পড়বেন, পড়ার পর স্থির হয়ে সুন্দর করে হেলান দিয়ে নিজের মাথাকে জিজ্ঞেস করবেন, হে মাথা তুমি বলো তো 30 মিনিটে তুমি কি পড়েছো, 40 মিনিটে তুমি কি পড়েছো? বিশ্বাস করেন আপনি যদি রিয়ালাইজ করে পড়তে পারেন, এই যে 40 মিনিটের পড়া যখন আপনি 2 মিনিটে রিয়ালাইজ করলেন মাথায়, এই পড়াটা আজীবনের জন্য মাথা ক্যাপচার করে নেবে এবং পরীক্ষার হলে কখনোই কোনো কনফিউশন তৈরি করবে না। কিন্তু কনফিউশন তৈরি করে কেন জানেন? করার পেছনে মূল রিজন ওই একটাই। মূল রিজন কি? একটাই, সেটা হচ্ছে ভাইয়া কনফিউশন কেন সে তৈরি করবে না? ফিল করেন না কনফিউশন তৈরি করা স্বাভাবিক, কারণ আপনি তো ওকে এক ধারসে নেওয়া শুরু করছেন, পড়া শুরু করছেন, পাগলের মতো পড়তেছেন। এই পাগলের মতো পড়া থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। পাগলের মতো পড়া থেকে আপনাকে কি করতে হবে ভাইয়া? বের হয়ে আসতে হবে। আপনাকে বোঝাতে হবে যে আমি পাগল না, আমাকে যতটুকু পড়তে হবে ততটুকু মাথা আমার নিতে পারতেছে কিনা এখন আমি রিয়েলাইজ করব। তার মানে আমার 2 নাম্বার স্টেপের যে সমাধান সেটা হচ্ছে আমি 40 মিনিট পড়বো, আমি রেস্টে যাব 5 মিনিট। কয় মিনিট? 5 মিনিট রেস্টে যাব। 2 মিনিট নিজের মাথাকে জিজ্ঞেস করবো, মাথা তুমি বলো কি পড়েছো। মাথা আমাকে অনবরত যখন বলে দিবে, এই জায়গা থেকে 10 বছর পরে কোশ্চেন আসলেও আমার কোনো কনফিউশন তৈরি হবে না। এবং মজার ব্যাপার হচ্ছে আমি 40 মিনিটে যা ক্যাপচার করলাম এই পড়া থেকে যদি আমার কোনো কিছু মনে না থাকে, কোনো কিছু যদি কি না থাকে, মনে না থাকে, তাহলে সেক্ষেত্রে ওই যে পেজ উল্টায় যে একবার দেখলাম, আপনার বাচ্চা যখন ইন্টারমিডিয়েটে পড়বে তখন আপনার বাচ্চাও যদি আপনাকে এই কোশ্চেনটা করে আপনার মাথা অটোমেটেড বলবে এটার উত্তর এটা। কেন জানেন? কারণ আপনার মাথায় জিনিসটা ছিল না, কিন্তু আপনি পেজ উল্টায় আরেকবার দেখার কারণে মাথা ওটাকে একবারে সেভ করে নিছে। মাথা একবারে কি করে নিছে? সেভ করে নিছে, রোমের মতো, রিড অনলি মেমোরি, মানে মেমোরিতে একদম গেঁথে নিয়ে নিছে, ওটা আর হারাবে না। তার মানে এখন পড়ার সময় পাগলের মতো পড়া যাবে না। পড়ার সময় সেগমেন্ট মেনটেন করতে হবে, রিয়েলাইজ করে পড়তে হবে। আপনি যদি রিয়েলাইজ করে পড়তে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার শাইনিং চলে আসবে বা সফলতা চলে আসবে। ভাইয়া আরেকটা জায়গায় আমরা সবচেয়ে বড় ভুল করি, 3 নাম্বার স্টেপ, 2টা স্টেপ গেল। 3 নাম্বারে যে কারণে আমাদের জবটা হয় না সেটা হচ্ছে ভাইয়া আমরা কি করি, সিলেবাস না বুঝে পাগলের মতো পড়ি। আপনি একটা জিনিস ফিল করেন, আমি এই জিনিসটার কথাই বলি। দেখেন এখানে সব মিলায় পেজ সংখ্যা হচ্ছে কত? 120 পৃষ্ঠা মনে করেন। টপিক কি লেখা দেখেন তো, উপরে কি লেখা? ইংরেজি। আচ্ছা ইংরেজি 120 পৃষ্ঠার মধ্যে আমরা গুছাই দিলাম, সিলেবাসটাকে সুন্দর করে
উপরে সাজায়া, প্রিলিজ সিলেবাস এক জায়গায়, লিখিত সিলেবাস এক জায়গায়। এখন আপনি ভাবতেছেন বাজারের এত মোটা মোটা গাইড রেখে আপনাদের এই ছোট্ট জিনিস থেকে তো পরে আমার লাভ নাই, কারণ এখান থেকে কমন আসবে না। এই যে এরকম একটা মোটিভ নিয়ে আপনি কি করলেন, জিনিসটাকে ইগনোর করলেন। আবার আপনার জায়গায় আরো বেশ কিছু স্টুডেন্ট আছে যারা কি করলো, ওটার প্রতি একটা আত্মবিশ্বাস রেখে ওটাকে শেষ করে তারপরে যখন সে সময় পাইলো সে কি করলো, বাড়তি জিনিস পড়া শুরু করলো। কথার কথা বলতেছি। এখন যে স্টুডেন্টটা এটা পুরো শেষ করলো, শেষ করার পর যখন সে সময় পেয়ে বাড়তি জিনিস পড়লো, তার জব হয়ে গেল, কিন্তু আপনার জব হইলো না। কেন হইলো না? কারণ আপনি এরকম মোটা একটা গাইড বা ইংলিশের এরকম মোটা একটা বই বের করে অনবরত সিলেবাস না বুঝে পড়তেছেন। এখন এত মোটা একটা গাইড বা বই থেকে সবকিছু কি অল্প সময়ের মধ্যে শেষ করা সম্ভব? কখনো সম্ভব? সম্ভব না। তার মানে আপনি সিলেবাস বুঝলেন না, সিলেবাস না বুঝে পাগলের মতো পড়া শুরু করলেন। পাগলের মতো পড়া শুরু করে দেখতেছেন আপনি শেষ মোমেন্টে গিয়ে সিলেবাস শেষ করতে পারলেন না। আর সিলেবাস শেষ না করে আপনি যখন পরীক্ষার হলে গেলেন তখন দেখতেছেন যে কনফিউশন আর কনফিউশন, কনফিউশন আর কনফিউশন। এই কনফিউশনের কারণে আপনার একটা করে জব হাতছাড়া হওয়া শুরু করলো। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া আপনারা এই যে ছোট্ট মেডিসিনের মধ্যে কি রাখছেন, কি এমন জিনিস রাখছেন যে এতটুকু জিনিস পড়লেই হয়ে যাবে? সেটা আপনাকে যদি এখন আমি প্র্যাকটিক্যালি দেখাই তাহলে আপনি খুব ভালোভাবে ফিল করতে পারবেন যে আসলে কেন আমি এই কথাটাকে বললাম, বা আমরা এতটুকু জিনিসের মধ্যে এই যে দিন নাই রাত নাই এত খাটাখাটি করে এত গুছালো ফরম্যাট কিভাবে তৈরি করলাম, বা কেন আমরা কনফিডেন্স লেভেল দিচ্ছি যে আমাদের হাইলাইটস প্লাস আমাদের ক্লাস প্লাস আমাদের লাইব্রেরি যারা বেশি না যদি কারো 11 থেকে 20তম গ্রেড একটা ড্রিম পয়েন্ট হয়ে থাকে, সে যদি কখনো এটা ভাবে যে ভাই আমার একটা জব দরকার, আমি 6 মাস টানা নাগাতার লাইব্রেরি ইউজ করব আর আপনাদের এই কোর্সের সাথে লেগে থাকবো, আমার যদি জব না হয় আমার টাকাটা রিফান্ড দিতে হবে। আপনার টাকা রিফান্ড না, আপনার দ্বিগুণ টাকা আমি রিফান্ড করব। কিন্তু বুকে হাত দিয়ে বলতে হবে প্রত্যেকটা ক্লাস করছি, হাইলাইটসের A to Z সবগুলো শেষ করছি, আমি লাইব্রেরিতে অনবরত সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত পড়াশোনা করছি। আপনার জব না হলে আমি জব মেডিসিন থেকে আমি কমিটমেন্ট দিচ্ছি আপনাকে 2 গুণ টাকা রিফান্ড করব। তার একটা ছোট্ট উদাহরণ দেই। খুলনাতে 4টা মেয়ে এসে বলতেছে ভাই আমার একটা জব খুব নিট, আমি পরীক্ষা দিচ্ছি কিন্তু আমি অল্পের জন্য টিকতেছি না। তখন আমি তাদেরকে বললাম যে খুলনায় তো আমাদের লাইব্রেরি আছে, তুমি লাইব্রেরিতে তোমরা লাইব্রেরি ইউজ করে পড়াশোনা করতে পারবা? কয় স্যার পারবো। তাহলে আমি বললাম 4জনের হাতে হাত রাখো। 4জনের হাতে হাত রাখলো, রেখে আমি বললাম যে তোমরা 4 মাসের মধ্যে একটা কি পাবা, ফলাফল পেয়ে যাবা। এবং 4 মাস না 3.5 কি 3.5 মাসের মতো পড়াশোনা করার মধ্যে হঠাৎ করে তাদের খুলনার 2য় ধাপের পরীক্ষার কি হয়ে গেল, ঘোষণা চলে আসলো। পরীক্ষা দিল, পরীক্ষা দিয়ে এক স্টুডেন্ট কল দিয়ে বলতেছে ভাইয়া আমার মার্ক মিস গেছে, কিন্তু 3 মার্ক মিস গেছে। কয় মার্ক? 3 মার্ক। টোটাল মার্ক থেকে কয় মার্ক মিস গেছে, মানে 3টা কোশ্চেন ভুল গেছে। আরেকজনের 7টা গেছে, আরেকজনের মনে হয় 5টা গেছে। এরকমই অল ওভার মিলায় মনে করেন যে সর্বোচ্চ 7টা করে ওদের ভুল গেছে। তো প্রাইমারিতে ঠিক হয়ে গেল। প্রাইমারিতে টিকার পরে যে গত পরশু কি করলো, গতকালকে আমাদের তো বিসিএস এর রেজাল্ট দিয়ে দিল। বিসিএস এর প্রিলি রেজাল্ট যখন দিল সে আমাকে কল দিয়ে বলতেছে ভাইয়া আমার বিসিএস এ 137টা হবে। মানে যেদিন সে পরীক্ষা দিয়ে বের হয় সেদিনই বলছে, এবং আবার কল দিয়ে আমাকে রিসেন্টলি কল দিয়ে বললো যে ভাই আমি টিকে গেছি, কারণ আমার 137টা থাকলে তো টিকবে, এটাই স্বাভাবিক। এবং শুধু ও একা যে টিকছে একাই না, ওর টিমের যে 4 জন ছিল 4 জনই বিসিএস প্রিলিতে টিকছে। তাহলে একটা জিনিস ফিল করেন, তারা একটা কমিটমেন্ট দিল, কমিটমেন্টটা রক্ষা করার কারণে তাদের জবটা হয়ে গেল। বা তারা এখন ওই যে প্রাইমারিতে তো হবেই মাস্ট, প্রাইমারিতে হওয়ার পর এখন তারা কিন্তু বিসিএসও কি টেক্কা মারা শুরু করছে। এখন দেখবেন এই বিসিএস যে টিকবে, আবার সামনে যদি বাংলাদেশ ব্যাংকের এডি পরীক্ষা থাকে সেটা তো টিকবে, একটার পর একটাতে টিকতেই থাকবে, কারণ তাদের মাথা এখন অটোমেটিক তৈরি হয়ে গেছে। একটা জব পাওয়ার জন্য মাথাকে তৈরি করার জন্য বা মাথার ভেতরের অ্যালগোরিদমটাকে একটা গুছালো ফরম্যাটে নিয়ে আসার জন্য যতটুকু প্রয়োজন এতটুকু মাথার মধ্যে তৈরি হয়ে গেছে। এখন সে পরীক্ষার হলে গেলে পরীক্ষার কোশ্চেন তার কাছে সহজ মনে হয়, বা প্রশ্নকর্তার উল্টা গালি দিতে ইচ্ছা করে তার। আপনার মাথাটা যখন একবার প্রপার ভাবে তৈরি হয়ে যাবে তখন পরীক্ষার হলে গিয়ে প্রশ্নকর্তারে আপনি গালি দিবেন যে বেটা এত সহজ কোশ্চেন করছোস কেন, আর একটু তো কঠিন করতে পারতি। তার মানে মাথাটাকে একবার প্রপার তৈরি করার জন্য ভাইয়া আপনি বাসায় বা ম্যাচে বসে পড়াশোনা করে কখনো নিজেকে শাইনিং করতে পারবেন না। আপনাকে সফল করতে গেলে অবশ্যই লাইব্রেরি ইউজ করতে হবে। আপনি আপনার বড় ভাই বা আশেপাশে যারা সফল হয়েছে তাদের মুখ থেকে শুধু একটা কথাও শুনবেন, যদি সে ম্যাচে থেকে পড়াশোনা করে অ্যাডমিন ক্যাডার বা পুলিশ ক্যাডার হয় তাহলে তার ধ্যান জ্ঞান মনের ভেতরে যে ক্ষোভ অনেক প্রকট থাকার কারণে হয়েছে। এবং 90% দেখবেন সফলতার গল্প তারা লাইব্রেরি ইউজ করছে। হয়তো বা সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি অল টাইম ইউজ করছে, পাবলিক লাইব্রেরি, অথবা যে কোনো ফরম্যাট থেকে বিভিন্ন কোচিং সেন্টার যে লাইব্রেরিগুলো আছে সেগুলো ব্যবহার করে অনবরত পড়াশোনা করে নিজেকে গুছাই নিছে।
কথা কি বুঝাতে পারছি ভাইয়া? কারণ আপনি লাইব্রেরিতে যখন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত পড়াশোনা করবেন, এভাবে 4 মাস পড়াশোনা করলে আপনার এই যে এই রকম সিলেবাস এগুলো একবারে ঝানাপানা করে ফেলতে পারবেন, আপনি একদম শেষ করে ফেলতে পারবেন। পারবেন না? করা যাবে না? এগুলো সিলেবাস শেষ করা কোনো ব্যাপার 4 মাসে? কোনো ব্যাপারই না। আমি কথা বুঝাতে পারছি ভাইয়া? কিন্তু আমাদের সবচাইতে মজার সমস্যা হচ্ছে আমরা ধ্যান জ্ঞান মন নিয়ে কখনো কোনো জিনিসকে লালন করতে পারি না। আমরা কি করি? একটা জিনিস ফিল করেন তো ভাইয়া, আজকে আপনি এখানে আছেন, সামনে কুরবানির ঈদ না? আচ্ছা, এই কুরবানির ঈদে আপনি বাসায় যাবেন। কোথায় যাবেন? বাসায় যাবেন। কোনো কারণে কুরবানির ঈদের আগে আপনার বন্ধুর চাকরি হয়ে গেছে। আপনার বন্ধুর কি হয়ে গেছে? আপনার বন্ধুর চাকরি হওয়ার সাথে সাথে আপনার বন্ধু যখন গ্রামে তার বাবাকে কল দিবে, কল দেওয়ার ঠিক 5 মিনিটের মধ্যে দেখবেন পুরো গ্রাম চলে গেছে, উমুকের ছেলে চাকরি পেয়েছে। হয় না? হয় না? গ্রামে হয় না? এটা ছড়ায় দেয়, যাকে বলা হয় কি, মানে কি বলবো, মানে ভিলেজের বা গ্রামের যে মার্কেটিং, এটাকে ছড়াই দেওয়া লাগে না, কোনো গার্ডিয়ানকে ছড়াই দেওয়া লাগে না। এটা এমন ভাবে ছড়ায় 5 মিনিট সময় লাগে না, এর কান থেকে এর কান, ওর কান থেকে ওর কান, কানাকানি হইতে হইতে আরে উমুকের ছেলে চাকরি, উমুকের ছেলে চাকরি হয়েছে, উমুকের চাকরি হয়েছে। এখন আপনার বন্ধু চাকরি হইলো, আপনার চাকরি হইলো না, আপনিও গ্রামে গেলেন, আপনার বন্ধু চাকরি হয়েছে, সেও গ্রামে গেল। ঈদের মধ্যে আপনার বন্ধুকে দেখবেন দাওয়াত দেওয়ার মানুষের অভাব নাই। আপনার বন্ধুকে দেখবেন, আপনার বন্ধু যদি বিবাহিত না হয়, আশেপাশে সুন্দরী মাইয়াদের বাপ তাকে পাত্তা বা ধ্যান্দা মারার মানুষের অভাব নাই। অথচ সেম জায়গায় এই আপনি যখন গ্রামে গেছেন, আপনার পাত্তা তো দূরের কথা, আপনার জুনিয়ররা তো আপনার পাত্তা দেয়ই না। পাশাপাশি প্রতিটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিটে আপনি যখন হাঁটবেন খালি পুলিশ শিকার হবেন। কিরে বাউ, চাকরি হয়েছে? কিবারে চাকরি হয় নাই? কি খবর, তোরাও চাকরি হয় নাই? মাস্টার্স কমপ্লিট করছিস, এরাও চাকরি হয় নাই? কথার কথা বলতেছি, এইভাবে আপনাকে পুলিশ শিকার প্রতিনিয়ত করবে, আপনার গ্রামীণ ভাষা দিয়ে আপনাকে পুলিশ শিকার করবে। এখন ভাই, আপনি পুলিশ শিকার হচ্ছেন শুধুমাত্র একটা ছুটির সময়ে গ্রামে গিয়ে, রাইট না রং? কিন্তু আপনি কি মানে একটা জিনিস ফিল করছেন, আপনার আরো 2 জন গুরুত্বপূর্ণ পার্সন আছে বাসায়, যাদেরকে আপনি রেখে এসেছেন, তারা পুলিশ শিকার হচ্ছে প্রত্যেকটা দিন। তারা কারা বলেন? কারা কারা? বাবা মা। আপনার বাবা যখন বাসার বাইরে বের হয়, আজকেও যখন বাসার বাইরে বের হয়েছে, আপনাকে শিক্ষিত করায় আপনার বাবা সবচেয়ে বড় পাপ করছে মনে হয়, তার নিজের কাছে এটা ফিল হয় এখন। কেন জানেন? কারণ আপনার বাবাকে প্রতিটা সেকেন্ড, প্রত্যেকটা মোমেন্টে মানুষ অপমান করতেছে, পুলিশ শিকার করতেছে। আপনার বাবার একজন বন্ধু, সে মূর্খ, তার ছেলে ঢাকায় এসে সাইটের কাজ করে 20,000, 25,000, 30,000 টাকা ইনকাম করে দিচ্ছে। অথচ আপনি শিক্ষিত ছেলে, আপনার বাবার টাকা এখনো তো নিচ্ছেন, এটা ভালো কথা। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এত টাকা খরচ করলেন, আপনি যদি শুরু থেকে পড়াশোনার এখনো অবধি চিন্তা করেন, বলেন তো আপনার বাবার কতগুলো টাকা নষ্ট করছেন আপনি? এই টাকা দিয়ে যদি আজকে আপনি একটা ব্যবসাও দিতেন, কথার কথা, ওই ব্যবসায়ও আপনার ওই টাকাটা যদি আপনার একটা ব্যবসার পুঁজিও হইতো, তাও মান্থলি ইনকাম মনে হয় আপনার 50,000 টাকা থাকতো কিনা বলেন? আপনি পড়াশোনার খাতে এখন একদম শুরু থেকে শেষ পর্যন্ত মিনিমাম যদি খরচ নাও করছেন, তাও 30 থেকে 35 লাখ টাকা খরচ করছেন। 30 থেকে 35 লাখ টাকা খরচ করছেন, এখনো আপনি অ্যাপ্লাইয়ের জন্য অনবরত অ্যাপ্লাই করে খরচ করে যাচ্ছেন, যাওয়া আসা ভাড়ার জন্য খরচ করে যাচ্ছেন। অথচ একজন মূর্খ বাবা তার মূর্খ ছেলেকে ঢাকায় পাঠায় দিয়ে সেখান থেকে 10,000, 15,000, 20,000 টাকা ইনকাম করতেছে, আর গর্ব করে আপনার বাবাকে অপমান করতেছে যে আমার ছেলে, যা দেখ আমার ছেলে ঢাকায় গিয়ে ইনকাম করে 10,000, 15,000 যাই দেয় তো আমারে, এই বুইড়া বয়সে আমার আর কষ্ট করা লাগে না। তুই বেটা কি করছস পোলা পাইনটা শিক্ষিত বানায়া? তবে আমি বারবার বলছিলাম, দেখবেন গ্রামের যারা অশিক্ষিত বাবা, তারা শিক্ষিত বাবাদেরকে যদি কোনো কারণে আপনি শিক্ষিত হওয়ার কারণে আপনার চাকরি না হয়, আপনার বাবাকে অল টাইম পুলিশ স্বীকার করবে। কি বলছিলাম না, পোলা পাইনটা শিক্ষিত করে লাভ নাই। এই কথাটা যখন আপনার শিক্ষিত বাবাকে একজন মূর্খ বাবা বলে, তখন বিশ্বাস করেন, সৃষ্টিকর্তা যদি একটা হুকুম দিত যে না, আত্মহত্যা মহাপাপ না, তোমরা চাইলেই যে কেউ আত্মহত্যা করতে পারবা, তাহলে আমার মনে হয় যারা শিক্ষিত ছেলে মেয়ে আছেন, এদের বাবা মার 90% আত্মহত্যা করত এই পুলিশ শিকার হওয়ার কারণে। তারা ভেতর থেকে যে কি পরিমাণ কষ্ট পায় এই কথাগুলো শোনার পর, এটাকে আসলে ফিল করার মতো না। কিন্তু তারপরও কড়া গলায় আপনাকে কখনো কল দিয়ে বলে না, কিরে এত টাকা নষ্ট করছিস, এখনো চাকরি হয় না কেন? কখনো কড়া গলায় বলে না, শুধু চাতক পাখির মতো অপেক্ষা করে যে কবে আমার ছেলে কল দিয়ে বলবে, বাবা তোমার ছেলে, মা তোমার ছেলে সরকারি চাকরিজীবী। এই অপেক্ষার প্রহর গুনতেছে, শুধুমাত্র এই অপেক্ষার প্রহর গুনতেছে। কিন্তু আপনি কি করতেছেন ভাইয়া?
আপনি কি সে অপেক্ষার প্রহর শেষ করতে পারতেছেন? আপনার যে বন্ধু চাকরি পেয়ে এবার ঈদের মধ্যে চলে যাবে বা ঈদের মধ্যে গ্রামে যাবে, সে আপনার গ্রামের সবচেয়ে বড় মোটিভেটর হয়ে গেছে, গ্রামের সবার কাছে মূল্যায়ন পাওয়া শুরু হয়েছে, কিন্তু আপনি আপনার গ্রামের একজন ধইনসা, আপনার কোনো মূল্যই নেই, আপনার কোনো পাত্তাই নেই। আপনি আজকে একটা ভালো সরকারি চাকরি পেয়ে যখন গ্রামে যাবেন ঈদের মধ্যে, দেখবেন ঈদগাহ ময়দানের যে হুজুর আছে সেও বলবে উমুকের ছেলে কিন্তু আমাদের গ্রাম থেকে ভালো একটা পজিশনে আছে, তাকে আমরা একটু ডাক দিতে চাই তার মুখ থেকে। আমাদের গ্রামের যারা ছেলে পেলে শিক্ষিত আছে তারাও যেন এরকম ভালো পজিশন করতে পারে, তার মুখ থেকে আমরা কিছু পরামর্শমূলক বাণী শুনতে চাই। মোটিভেটর হয়ে গেছেন। দেখেন ঈদগাহ ময়দানে পর্যন্ত আপনার নাম ঘোষণা করা হচ্ছে। আপনি যখন সফল হয়েছেন তখন আপনার বাবারে চিনতেছে আপনার পরিচয় দিয়ে, উমুকের বাবা। আর এখন আপনার গ্রামে চিনতেছে কার পরিচয় দিয়ে বলেন? আপনার বাবার পরিচয় দিয়ে। লজ্জা করে না আপনার? আপনি এই যে এসে আপনার কি একটু লজ্জাও করে না? একটু লজ্জা করা উচিত যে আমার বৃদ্ধ পিতামাতা সারা জীবন তার পরিচয় দিয়ে আমাকে সবাই চিনতেছে, এবার কি শেষ মোমেন্টে আমার পরিচয় দিয়ে আমার বাবাকে একটু গর্বিত করতে পারি না? আমার বাবাকে সবাই বলবে উমুকের বাবা। আমি তো চাইলেই পারি, কিন্তু আমি আমার নিজেকে এখনো গুছালো ফরম্যাটে আনতে পারি নাই। ভাই, ভেতরে যতক্ষণ না পর্যন্ত খুব জাগ্রত করবেন ততক্ষণ না পর্যন্ত আপনার কাছে সফলতা আসবে না। সৃষ্টিকর্তা উপর থেকে দেখতেছে আপনার পরিশ্রমের লেভেল। আপনার পরিশ্রম যখন দেখবেন সাকসেস রেটে চলে গেছে, তখন আপনার একটার পর একটা সাকসেস আসতেই থাকবে। আপনি কত বড় আইলসা এটা আপনি আপনার নিজের মাথায় জিজ্ঞেস করলে আপনার মাথা অটোমেটেড আপনারা বলে দিবে। অথচ আপনি কি করেন? সৃষ্টিকর্তার উপর ব্লেম দেন যে আমার কপালে রাখে নাই। আরে ভাই, আপনি তো পরিশ্রমী না, আপনার কপালে দিবে কেন? আপনার থেকে আরেকজন তো বেশি পরিশ্রম করে, তাকে না দিয়ে আপনার কপালে রাখবে কেন? কপালের উপর সবকিছু ছাইড়া দেন কেন? সৃষ্টিকর্তা কি বলছে যে তুমি থালা নিয়ে থাকো, তোমার ভাত দিব? সৃষ্টিকর্তা বলছে মাঠে নামো, কাজ করো, হাত দিছি, পা দিছি, বিবেক দিছি, জ্ঞান দিছি। তুমি যেমন পরিশ্রম করবা তুমি তেমন কি নিজের উন্নয়ন করতে পারবা, উন্নতি করতে পারবা। কিন্তু আমরা কি করতেছি? নিজের উন্নতি করতেছি, আমরা ব্লেম দিয়ে বেড়াচ্ছি কার? সৃষ্টিকর্তার। আল্লাহ আমার কপালে রাখে নাই, ধুত্তারি কপাল পড়া, পড়াশোনাই করবো না, ডট 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 ডট। এবং আপনি যখন এত মোটা মোটা 4টা বই হাতে নিয়ে পড়া শুরু করতেছেন, সিলেবাস বুঝতেছেন না, সিলেবাস না বুঝে যখন অনবরত পড়াশোনা করতেছেন, সিলেবাস শেষ হচ্ছে না, পরীক্ষা চলে আসতেছে, এইভাবে ডিপ্রেসড হইতে 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 আপনার রেস্ট শেষ হয়ে যাচ্ছে। একটা সময় এসে আপনি আপনার নিজেরে চিনতে পারতেছেন না, বুঝতে পারতেছেন না, হতাশ, কি করব। দেখেন না প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2-4টা পোলাপাইন ওই যে ছাদের উপর থেকে পড়ে আত্মহত্যা করে, নিউজে আসে না? কেন করে জানেন? পাবলিক বিশ্ববিদ্যালয়ের পর আরো এক মহাপাপ, যদি চাকরি না হয়েছে ওই ছেলে গ্রামে ঢুকছে মানে ওর ব্লেমের শিকার প্রত্যেকটা সেকেন্ডে হওয়া লাগে। কিরে, তুই না ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছিস, তোর এখনো চাকরি হচ্ছে না, তুই কি প্রশ্ন পেয়ে চান্স পাইছিলি নাকি? এমন কটু কথা গ্রামের মানুষরা এরকম কটু কথা বলে না, বলতে একটু বিন্দু পরিমাণ ইতস্ত ফিল করে না এরা, এত খারাপের খারাপ। আপনাকে কিসের পরামর্শ দিবে? সান্ত্বনা দিবে। কিসের সান্ত্বনা? আপনারে যত নিখুঁত ব্লেম দেওয়া যায়, সুই দিয়ে গুতা মাইরে আপনারা মারা যায়, ওই কাজটাই গ্রামের মানুষরা করে। এই জন্য দেখেন একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হেলায় বেলায় লোগোর ভাব দেখায় যখন কোনো কারণে চাকরি পায় না, শেষ মোমেন্টে গিয়ে যখন দেখে তার এজ শেষ হয়ে গেছে, তখন সে তার নিজের আর ক্ষমা করতে পারে না। মানুষের বুলির শিকার হইতে 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 অটোমেটেড তার মাথা ছাদে চলে যায়, এবং সে যে কখন লাভ দিছে আর কখন যে মরছে সে নিজেও জানে না। মাইন্ড সেট আপটা এরকম হয়ে যায়। ডিপ্রেশন এমন একটা খারাপ জিনিস, এটা মানুষকে একেবারে শেষ করে দেয়। এই যে আজকে এরকম একটা বুইরা খাটাস বয়সের মধ্যে চলে আসছেন, অপমান করে বলিনি, আদর করেই বলছি। কেন? কারণ আপনার যদি একটা ভালো গাইডলাইনার থাকতো তাহলে আজকে আপনার এই এজ পর্যন্ত আসা লাগতো না, অনেক আগেই আপনি একটা জব পেয়ে যেতেন। গুছালো ফরম্যাটে পড়াশোনা করলে অনেক আগেই আপনার একটা জব হয়ে যেত, কিন্তু এই বয়সে এসেও আপনার একটা জব হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আপনি এখন একটা গুছালো ফরম্যাটে নিজেকে নিয়ে আসতে পারেন নাই। আপনি আপনার নিজেকে বুঝতে পারতেছেন না, নিজেকে চিনতে পারতেছেন না। কোন ফরম্যাটে পড়াশোনা করলে আপনার জবটা হবে আপনি ফরম্যাটই বুঝতেছেন না। আপনাকে অনেকে ডিপ্রেস করে বলতেছে, আরে বেটা 4 বছর পরেও জব হয় না, তুই বেটা পড়, এমনি করে পড়তে পড়তে হবে, পড়তে পড়তেই হয়। অনেকে ম্যাচে থেকে 4 বছর 5 বছর যে ওই যে টুকি 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 করে পড়াশোনা করতেছে ওদের জব হয়েছে। আবার যারা আপনাকে ডিমোটিভেটেড করতেছে, অনেক স্টুডেন্ট দেখবেন অনার্স থেকে নিয়ে 3rd ইয়ার থেকে পড়াশোনা শুরু করলে সিনিয়ররা তাকে মানা করে,
এই যে সিনিয়র মানা করে ওই বেটা সিনিয়র জীবনে কিন্তু চাকরি পায় না। ও তো পায় না, আরেকজনে কি করে, ডিমোটিভেটেড করে। কারণ আপনি যদি সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকে টুকি টুকি করে পড়াশোনা করে নিজের মাথাটাকে একটু গ্রোথ করতেন, অনার্স কমপ্লিট করার সাথে সাথে আপনার একটা জব হয়ে যেত না? হয়ে যেত কিনা বলেন? আপনি জবের প্রস্তুতি নেওয়ার সময় দেখতেছেন না, যা আপনি অ্যাডমিশনে পড়ে আসছিলেন, কোনো কারণে আপনি অ্যাডমিশনের সময় টুকটাক তো প্রস্তুতি সবাই নেয় না? ওই সময় আপনি যা পড়ছেন তার 60% এখন আপনাকে আবার এগেইন পড়া লাগতেছে না? লাগতেছে কিনা বলেন? তাহলে আপনার যদি একজন ভালো গাইডলাইনার থাকতো, সে কি বলতো, বেটা তুই যা অ্যাডমিশনে পড়ছাস ওগুলোকে ধরে রাখ, ধরে রেখে আস্তে 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 প্রতিদিন জবের জন্য 1 ঘন্টা বা আধা ঘন্টা বা 30 মিনিট 40 মিনিট যতটুকু পারস নিজের জন্য বরাদ্দ রাখ। দেখবি তোর অনার্স কমপ্লিট হইতে হইতে তোর সব বই কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবির ফার্স্ট ইয়ার থেকে পড়াশোনা করে পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয় নাই? কেমনে হয়েছে? সে ফার্স্ট ইয়ার থেকে যখন পড়াশোনা শুরু করছে সবাই তার ব্লেমের শিকার করে নাই, কি রে ভাব দেখাস পড়াশোনা করস, কিন্তু সে প্রতিজ্ঞা করছিল সবাই রে যে আমি জীবনে বিসিএস পরীক্ষা দিব কয়বার? 2 বার, এর বেশি দিব না। সে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার অ্যাপেয়ার দিয়ে অ্যাপ্লাই করলো। অ্যাপেয়ার দিয়ে অ্যাপ্লাই করে সে দেখেন প্রিলিতে ফার্স্ট টাইম টিকলো, ফার্স্ট টাইম রিটেনে টিকলো, ফার্স্ট টাইম ভাইভাতে টিকে পররাষ্ট্র ক্যাডারে প্রথম হইল। ফেল। কই? তাকে নিয়ে যারা ব্লেম করছে বা ব্লেম দিছে, কিরে এখনই পড়াশোনা শুরু করছস, তারা কি তাকে নিয়ে আর এই ব্লেম দিতে পারে? তাদের মুখে আঙ্গুল দেখায় কি সে তার সফলতা ঠিকই চিনাই নিয়ে আসলো। ভাই সফলতা আসবে তখনই যখন আপনার ভেতরে ক্ষোভ রেখে পড়াশোনা করবেন। ওই যে আবির সবাই রে প্রতিজ্ঞা করছিল কয়বার বিসিএস পরীক্ষা দিবে, আরে বেটা আমি তো সবাই রে প্রতিজ্ঞা করছি 2 বার বিসিএস পরীক্ষা দিব, তাহলে আমার তো ধুয়ে পড়াশোনা করতে হবে, নাহলে তো আমার জীবনটা কি হয়ে যাবে, তেজপাতা হয়ে যাবে বা শেষ হয়ে যাবে। ভাইয়া নিজেকে এখনো সময় আছে, অ্যাটলিস্ট আপনার জন্য না, আপনার যে বৃদ্ধ পিতামাতা চাতক পাখির মতো আপনার দিকে চেয়ে আছে আপনার সফলতার পানে, তাদের কথা চিন্তা করে হইলেও আপনাকে কি করতে হবে, পড়াশোনা করতে হবে। আমি কি কথা বুঝাতে পারছি কলেজের ভাই বোন? এবার আসেন, আপনাকে কেন আমি বললাম যে 11 থেকে 20তম গ্রেডের চাকরিটা অনেক কম সময়ে পাওয়া যায়। ফিল করেন, একটু দেখেন, মনে করেন আপনাকে কেন বলছি। এই যে এরকম আমরা যখন আপনাকে 4টা হাইলাইটস দিয়ে দিব, এই যে ছোট ছোট যে 4টা হাইলাইটস, এই হাইলাইটসের সিলেবাস আমরা দেখেন তো অনেক বড় করে রাখছি না অনেক ছোট করে রাখছি? দেখেন, মনে করেন আমি আমার ম্যাথটা দিয়ে শুরু করি, ম্যাথটা দিয়ে শুরু করলাম। দেখেন তো ম্যাথের প্রিলি প্লাস লিখিত সিলেবাস তো মানে উপরে তো রুটিন দেওয়াই আছে। এরপরে দেখেন 10 থেকে 20তম গ্রেডের আমি একটু বড় করে দেখাই, তাহলে খুব ভালো করে ফিল করতে পারবেন যে আসলে গুছালো ফরম্যাট, আমি একটা গুছালো সিলেবাস বলতে কি বুঝাইছি। মানে অগুছালো ভাবে পড়াশোনা করলেন, ধুমায় পড়তেছেন কিন্তু সিলেবাস শেষ করতে পারতেছেন না, আলটিমেটলি ওই পড়াশোনার কোনো লাভ আছে? আর আরেকজন দেখতেছেন গুছালো ফরম্যাটে পড়াশোনা করে 4 মাসে একটা জব পায় আপনার আঙ্গুল দেখায় বলতেছে বন্ধু আমার হয়ে গেছে, তুই এখন পরিশ্রম করতে থাক। ভাই গুছালো একটা ফরম্যাটে আসতে হবে আপনাকে। দেখেন ম্যাথের প্রথমে আমি কি করছি, প্রথমে আপনাকে 11 থেকে 10 থেকে 20তম গ্রেডের 2024 সালে আসা যে ম্যাথের সকল নমুনা প্রশ্ন এগুলো ব্যাখ্যা সহ দিয়ে দিচ্ছি। কেন দিয়ে দিছি? কারণ আপনি সিলেবাসটা ধরতে পারবেন যে ম্যাথের আসলে রিটেন পরীক্ষায় বা রিটেন প্রশ্নগুলো কোন কোন চ্যাপ্টার থেকে আসে। শুরুতে দেখেন 24 সালে, এই যেমন প্রথম যে প্রশ্নটা দেখেন, এটা কিন্তু আমাদের 12/1/2024 সালে আসা একটা প্রশ্ন, এবং পদের নাম কি? মৎস্য অধিদপ্তর। পদ কি? হ্যাচারি অ্যাটেন্ডেন্ট। তাহলে এইভাবে দেখেন এখানে লিখিত পরীক্ষার একটা ফরম্যাট শুরুতে রাখছি। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ভাইয়া, এখানে শুরুতে এই যে একটা নমুনা রাখার কারণে একটা স্টুডেন্টের মাথার বেসিক অনেক হাই হয়ে গেল যে আমি কোন কোন চ্যাপ্টারগুলোকে কি রিটেনের জন্য ফোকাস করব। এবং আমি কিন্তু প্রথমে আবার সূচিপত্রে 7টা অধ্যায় টার্গেট করাই দিচ্ছি যে এই অধ্যায় থেকে রিটেনে কোশ্চেন আসে। যেমন ম্যাথে 7টা অধ্যায়, কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন আসে বলে দেই। নাম্বার 1, আপনার কখনোই লিখিত প্রশ্ন মিস করবে না সুদ কষা থেকে। কোত্থেকে? সুদ কষা। এই সুদ কষা থেকে লিখিত প্রশ্ন আসবেই, এটা কোনো মিস নাই। এরপরে 2 নাম্বার, নল চৌবাচ্চা, নল চৌবাচ্চা নৌকা স্রোত, এখান থেকে লিখিত প্রশ্ন কখনো মিস করবে না, এখান থেকে আসবেই। 3 নাম্বার হচ্ছে ভাই শতকরা। কি? শতকরা, এখান থেকে লিখিত প্রশ্ন কখনো মিস করে না। 4 নাম্বার, আপনি বীজগণিত পাটিগণিত পাঠ যদি এখন স্কিপও করেন, ডিরেক্ট চলে যান বীজগণিতে। বীজগণিতে গিয়ে ভাইয়া 2টা টাইপ থেকে সবসময় লিখিত প্রশ্ন আসে। 1 নাম্বার মান নির্ণয়, 2 নাম্বার উৎপাদক বিশ্লেষণের বহুপদী উৎপাদকগুলো থেকে। কোন উৎপাদক? বহুপদী উৎপাদক। উৎপাদক বিশ্লেষণ থেকে সাধারণ উৎপাদক কিন্তু
দেয় না। কোত্থেকে দেয়? বহুপদী উৎপাদক, যেগুলোর উপর পাওয়ার কিউব দেওয়া থাকে বা একটু প্যাচ দেওয়া থাকে। কথা বুঝাইতে পারছি ভাইয়া? এরপরে মাঝে মধ্যে কোত্থেকে দেয়? সূচক থেকে দেয়, যদি অনেক কঠিন সূচক খুঁজে পায়। কিন্তু সব জব পরীক্ষায় লিখিততে আসে না। আর ধারা থেকে ধরলে ধরে, না ধরলে নাই। হয়তো বা শতকরা মনে করেন যদি 20টা পরীক্ষা থাকে, 20টার মধ্যে একটা পরীক্ষা হয়তো বা ধারা থেকে একটা কোশ্চেন দেয়, কিন্তু 19টাতেই আসে না। আর জ্যামিতিতে শুধুমাত্র 2টা পার্ট ফলো করলেই হয়ে যায়। নাম্বার 1 চতুর্ভুজ। কি পার্ট ভাইয়া? এই চতুর্ভুজ পার্টের বাইরে জ্যামিতি থেকে আর কোনো কোশ্চেন ধরেই না। আর নাম্বার 2 হচ্ছে ভাইয়া পরিমিতি। কে? পরিমিতি। এই পরিমিতি থেকে লিখিত প্রশ্ন আসে। তাহলে এই 2টা জিনিস পড়তে হবে। এখন আমি আপনাকে কি লিখিত সিলেবাস বড় বলছি? অনেক বড় করে বলছি? বলি নাই, ছোট্ট করেই বললাম। এখন আপনি এই সিলেবাস, এই টপিকগুলো আগে লিখিতের জন্য শেষ করে যখন আপনার বাকি অধ্যায়গুলোকে আপনি টাচ আপ করবেন, তখন আপনার প্রস্তুতি কি দুর্বল হবে না? অনেক স্ট্রং হবে না? বলেন, অনেক স্ট্রং হয়ে যাবে। যেমন দেখেন এখানে আপনি লিখিতর সিলেবাস, তো লিখিতর কোশ্চেন এভাবে তো দেওয়া আছে, ওকে ডান, কোনো সমস্যা নেই। এখন আপনি হয়তো ভাবতেছেন যে প্রিলিটা আছে, আর প্রিলির সাথে আপনার আমি লিখিত প্রস্তুতি কিভাবে নিব? আপনারা যে হাইলাইটস এর উপরে লিখছেন প্রিলির সাথে লিখিত প্রস্তুতি একসাথে কম্বাইন্ডলি শেষ, সেটার প্রমাণটা একটু দেন, সেটার প্রমাণটা একটু দেখেন। আমি একটু ভালো করে দিয়ে দেই, তাহলে খুব ভালো করে অবজার্ভ করতে পারবেন। মনে করেন যে কোনো একটা অধ্যায় আমরা বের করি, যে কোনো একটা অধ্যায় বের করলে আমরা আরো খুব নিখুঁতভাবে জিনিসটাকে বুঝতে পারবো। আচ্ছা, এই অধ্যায়টার কথাই আমরা বলি। মনে করেন এই অধ্যায়টার ক্ষেত্রে আমি 1 নাম্বার একেবারে শুরু থেকে বের করলাম। অধ্যায়টা শুরু থেকে বের করলে আপনি খুব ভালোভাবে অবজার্ভ করতে পারবেন। দেখেন অধ্যায়টা হচ্ছে আমাদের কিসের অধ্যায় বলেন? গড়। এই যে গড়ের অধ্যায়টা যখন আমি একদম শুরু থেকে বের করলাম, দেখেন তো টাইপ 1 এ কি দেওয়া? টাইপ 1 এ দেওয়া গড়ের বেসিক প্রশ্ন, গড়ের বেসিক প্রশ্ন। এরপরে দেখেন যেগুলো শুধুমাত্র এমসিকিউ এর জন্য আসার মতো এমসিকিউ সমাধান দেওয়া, এগুলো কিন্তু জীবনও লিখিততে আসবে না। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে রেফারেন্স দেখছেন কোথায় আসছে? 2021, 2024 সাল পর্যন্ত যে কোশ্চেনগুলো আসছে এগুলো সবগুলো এখানে ইনক্লুড করা। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ভাইয়া, যেগুলো লিখিতর জন্য আসবে বা লিখিতর জন্য অনেক গুরুত্বপূর্ণ, সেগুলো কিন্তু শুধুমাত্র আপনার যে প্রিলির জন্য লেখা বা শুধুমাত্র একটা সমাধান দেওয়া এটা না, আপনার 2টা করে সমাধান দেওয়া। কয়টা করে সমাধান দেওয়া? 2টা করে। এই যেমন দেখেন এটাতে দেখেন, এবং আপনার এখানে কিন্তু সুন্দর করে লেখা 11তম থেকে 20তম গ্রেডের লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এবং দেখেন রিটেন সমাধান এক পাশে, এমসিকিউ সমাধান আরেক পাশে। কেন রিটেন সমাধানটা দিছি বলেন? রিটেন সমাধান এই জন্য দিছি কারণ এই প্রশ্নটা লিখিতের জন্য আসতে পারে। তার মানে একে আমাকে ডুয়াল কনভার্সনে জানতে হবে। আগে লিখিতটা জানতে হবে, এরপর কি এমসিকিউ ফরম্যাটটা জানতে হবে। আর যারা হচ্ছে রিটেন ফরম্যাটটা একবার ভালোভাবে জানবে, তাদের জন্য এমসিকিউ ফরম্যাট অটোমেটেড হয়ে যায়, শর্টকাট অটোমেটেড তৈরি হয়ে যায়। কারণ ওই ডিটেলস থেকেই শর্টকাট তৈরি হয়। ডিটেলস থেকে কি তৈরি হয়? শর্টকাট তৈরি হয়। এরকম করে দেখেন যেগুলো লিখিতের জন্য আসার মতো প্রত্যেকটাই দেখেন রিটেন সমাধান, এমসিকিউ সমাধান, রিটেন সমাধান, এমসিকিউ সমাধান আছে কিনা বলেন? প্রত্যেকটার মধ্যেই দেখেন এই যে এগুলো এমসিকিউ এর জন্য আসে, ছোট ছোট প্রশ্নগুলো, এগুলো কিন্তু আমরা রিটেন সমাধান রাখি নাই। কেন রাখি নাই? কারণ এগুলো আসে না রিটেনের জন্য। এই যেমন দেখেন এই ম্যাথটা, এই ম্যাথটার পাশেও আবার কি লেখা? 11 থেকে 20তম গ্রেডের লিখিত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং দেখেন রিটেন সমাধান, মচক সমাধান। আমি এই কথা বুঝতে পারছি ভাইয়া? তাহলে এইভাবে একটা গুছালো ফরম্যাট। এরপর দেখেন টাইপ 6, গড়ের মধ্যে কয়টা টাইপ করতেছি আমরা অলরেডি? 6টা টাইপের ম্যাথ। তার মানে 6 ধরনের ম্যাথ অলরেডি আমরা কি করলাম? সমাধান করে ফেললাম। তাহলে গড়ে আর কোনোদিন ভুল হওয়ার সম্ভাবনা আছে আমার এইভাবে যদি আমরা টাইপ ভিত্তিক ভাবে ম্যাথ সলিউশন করি? মানে টাইপ ভিত্তিক ভাবে ম্যাথ সলিউশন করলে ম্যাথে আর আমার কোনো থাকবে, দুর্বলতা থাকবে? থাকবে না। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এইভাবে দেখেন টাইপ 7 অজানা রাশিকে এক্স ধরে যেভাবে করতে হয়, এগুলা রিটেনে আসে। এই জন্য রিটেনের সমাধান এক পাশে, এমসিকিউ সমাধান এক পাশে, লিখিত সমাধান এক পাশে, এমসিকিউ সমাধান এক পাশে। এরপরে দেখেন ওই টাইপের মধ্যেই আবার নমুনা 2, কারণ এখানে 2টা নমুনা থেকে প্রশ্ন আসে। এই নমুনা 2তে দেখেন অক্ষর এক্স ওয়াই জেড বা পি কিউ ইত্যাদির গড় নির্ণয় অনেক সময় করতে বলে। এই টাইপের ম্যাথগুলো আবার আলাদা করে দিছি। এই টাইপের ম্যাথগুলো আবার কি করছি? আলাদা করে দিছি। কেন? কারণ আপনাকে যখন আমি ফরম্যাটগুলো আলাদা 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 ভাবে বুঝাবো, তখন আপনার বুঝতে কি হবে ভাইয়া? সুবিধা হবে। এবং আপনার ম্যাথে আর কোনো দুর্বলতা ভাইয়া। জবের জন্য সবচেয়ে বড় জিনিস যেটা ভূমিকা রাখে সেটা কে? মিস্টার ম্যাথ, মিস্টার। বাকিগুলো চাইলে বাসায়ও পড়ে নিজের বেসিকটা ডেভেলপ করা যায়, কিন্তু ম্যাথ এমন একটা জিনিস, এটার বেসিক যদি আমার স্ট্রং না থাকে তাহলে আমি কখনো নিজেকে কি করতে পারবো না?
পারবো? নিজেকে প্রস্তুত করতে পারবো? যেমন গতকালকে মনে ক্লাসে ছিলেন আপনারা, দাঁড়ান, গতকালকে যে ক্লাসটা করলেন ম্যাথের ক্লাস, চতুর্ভুজ করছেন, লেকচার কত 3? আচ্ছা, লেকচার 3-তে চতুর্ভুজে ভাইয়া কতগুলো সূত্র আছে অ্যারাউন্ড? চতুর্ভুজের মধ্যে আয়তক্ষেত্রের মধ্যে সূত্র আছে 3টা, বর্গতে আছে, তারপরে কি রম্বসে আছে, ট্রাপিজিয়ামে আছে, সামান্তরিকে আছে, আছে কিনা বলেন? প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সূত্র কি করেন? মুখস্থ করে পরীক্ষার হলে ঢোকেন কিনা বলেন? আমি কোন সূত্র মুখস্থ করাইছি? এখনো যদি আমি উনাকে ধরি, অনবরত আপনি উনি সূত্র বলে দিতে পারবে। কেন? কারণ ভাই সূত্র মুখস্থ করে পরীক্ষার হলে ঢুকছেন মানে আপনি ধরা খাইছেন। এই মুখস্থ বিদ্যা ভয়ঙ্কর রূপ ধারণ করে পরীক্ষার হলে গিয়ে। কেমন ভয়ঙ্কর রূপ ধারণ করে? কারণ আপনি যে মুখস্থ করলেন, এই মুখস্থ বিদ্যা কখনোই আপনার সফলতার কারণ হবে না। পরীক্ষার হলে গিয়ে ও বারবার কনফিউশন তৈরি করবে এবং কি মুখস্থ করছেন ওটা মনেও করা দিবে না। কিন্তু যখন আপনি প্র্যাকটিক্যালি জিনিসগুলোকে ফিল করে শিখবেন, কেন হইলো, কিভাবে হইলো, তখন কিন্তু মাথা থেকে সেটা হারানোর আর কোনো বুদ্ধি থাকে না। যেমন আপনাদেরকে যেভাবে প্র্যাকটিক্যালি শিখাইছি, ওই চতুর্ভুজ থেকে আর যদি কখনো ম্যাথ আসে জীবনে ভুল হবে? হওয়ার সম্ভাবনা আছে? সম্ভাবনা নাই। কেন নাই? কারণ ওদেরকে আমরা ওইভাবেই, দেখেন আমি গতকালকের যে ক্লাসটা নিয়েছি, আমি ওইভাবেই স্টুডেন্টকে বারবার বলছিলাম যে দেখেন, প্রথমেই মূল কথা হচ্ছে আপনাকে সূত্র থেকে আমি বের করে নিয়ে আসবো। এবং আমার যারা যতগুলো ক্লাস করছে, আমি কোনো ক্লাসের মধ্যে কখনোই কোনো সূত্র মুখস্থ করাই না। কারণ সূত্রকে অবজার্ভ করতে হয় যে সে কেমনে হয়েছে আর কিভাবে হয়েছে। তখন প্রশ্ন পড়লে অটোমেটেড প্রশ্ন বলে দেয় যে সে এভাবে সলিউশন হবে, এভাবে সলিউশন হবে, মানে অটোমেটেড সূত্র প্রশ্নের মধ্যে চলে আসে। কিন্তু আপনি যখন মুখস্থ বিদ্যার সূত্র হুবহু বসাইতে চাবেন, উদ্দীপকের মানগুলো যদি একটু পেঁচায় দেওয়া থাকে, ডিরেক্ট বসাইতে পারবেন? সম্ভব হয়? যেমন মান নির্ণয়ের ক্লাসে আপনারা এক ধারসে ঘন এবং বর্গতে সূত্র মুখস্থ করেন, কিন্তু আমি কোনো সূত্র মুখস্থ করাই না, একটা ফরম্যাট মনে রাখাই, ওই একটা ফরম্যাটকে বাম ডান করে সব ধরনের রিটেন প্রসেসে ম্যাথ হয়ে যায়। অথচ আপনি সারা জীবন সূত্র মুখস্থ করছেন, কিন্তু আপনাকে প্রশ্ন কি বলে দেয়? সূত্র বলে দেয়, কিন্তু আপনি ওইভাবে শেখেন নাই, আপনি শিখছেন মুখস্থ বিদ্যা। আপনাকে কথার কথা আমি মান বলে দিলাম একটা প্রশ্নের মধ্যে, a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান 25, a প্লাস b হোল স্কয়ার এর মান 49, তাহলে ab ইকুয়াল কত? এখন সারা জীবন ab এর সূত্র মুখস্থ করছেন, ab ইকুয়াল a প্লাস b ভাগ 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ভাগ 2 হোল স্কয়ার। হুবহু যখন সূত্র ব্যবহার করতে যাচ্ছেন, মানে তো a প্লাস b এর মান দেওয়া নাই, a মাইনাস b এর মান দেওয়া নাই, তাহলে ab এর মান কেমনে বের করবো? হায় 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 হায়, পরীক্ষার মধ্যে কনফিউশন তৈরি হয় না? হওয়ার পেছনে মূল রিজন হচ্ছে মুখস্থ বিদ্যা। কারণ মুখস্থ বিদ্যাকে আপনি কোনোভাবেই একুরেটলি পরীক্ষার হলে ব্যবহার করতে পারবেন না। ভাই যত দিন যাবে কোয়ালিটি কোয়ান্টিটি তত কি হবে ভাইয়া? হাই হবে। আপনার বেসিক যত স্ট্রং থাকবে, ম্যাথকে তত বেশি ক্যাপচার করতে পারবেন এবং জবকে আপনি আপনার ধারের কাছে নিয়ে আসতে পারবেন। কথা কি বুঝতে পারছি ভাইয়া? সো এই জায়গাটাকে সবসময় মেনটেন করতে হবে। এই যারা অনলাইনে ক্লাস করছেন তারাও একটু কমেন্ট করেন আমাদের ক্লাসগুলো কেমন হয় বলেন। আচ্ছা, এবার আসেন ভাইয়া, এই যে এখানে দেখেন, আপনি যে কোনো একটা অধ্যায়ের কথা বলেন, আমাকে যে কোনো একটা অধ্যায়ের কথা বলেন, দেখেন না কত সুন্দর করে গুছানো। তাহলে দেখেন আমরা এই যে জিনিসটা কয়টা টাইপে শেষ করছি? গড় অ্যারাউন্ড 60টা টাইপে কি করলাম? শেষ করলাম। 60টা নমুনার ম্যাথ যখন আপনি এখানে, এখন আপনি বলতে পারেন ভাইয়া সমাধান কেন দিয়ে দিচ্ছেন? ভাইয়া সমাধান না দিলে পরীক্ষার হলে যাওয়ার আগের দিন আপনি জীবনে কোনদিন রিভিশন দিতে পারেন? আমরা যখন এখানে পড়াই উইদাউট সমাধান দিয়ে স্লাইড শেয়ার করে করে পড়াই, প্রত্যেকটা ম্যাথের ক্যালকুলেশন আমরা নিজেরা করাই দিই। এরপরে উইদাউট সমাধান সহ ওই স্লাইডটা আবার আপনাকে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম, বাসায় গিয়ে আপনি উইদাউট অ্যান্সার সহ সেটাকে প্র্যাকটিস করলেন। যখন কোন একটা ম্যাথে আটকায় গেলেন তখন কি কোথায় চলে গেলেন? সমাধানে চলে গেলেন। কিন্তু এখন অন্যান্য প্রতিষ্ঠানের মতো যদি আমি এখানে শীট আকারে করতাম, আমার কস্টিং কমে যাইতো। আমি যদি সমাধানগুলো না রাখতাম, তাহলে আমার যেখানে 150 পেজ, এই 150 পেজের জায়গায় আমার পেজ সংখ্যা হয়ে যাইতো কত? 20 থেকে 30। এতে করে প্রেসের খরচ কমে যাইতো কার? আমার প্রতিষ্ঠানের বা আমাদের। লাভ হইতো কার? আমাদের। কিন্তু আমি লাভের চিন্তা করি নাই, আমি চিন্তা করছি পরীক্ষার হলে গিয়ে যেন আপনি সব কমন পান, পরীক্ষার হলে গিয়ে যাতে আপনার চোখের সামনে ভেসে উঠে যে এটা আমি হাইলাইটসে পড়ে আসছি বা এই নমুনার ম্যাথ আমি পড়ে আসছি। এই 60টা টাইপের ম্যাথ যখন আপনার মাথার মধ্যে থাকবে, আপনাকে গড় থেকে জীবনে কোনদিন কোশ্চেন ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে? ফিল করেন থাকবে? থাকবে? কোনোভাবেই সম্ভব না। তাহলে আপনার দেখেন, এরপরে দেখেন, আপনি মনে করেন অনুপাত সমানুপাতে গেলেন, অনুপাত সমানুপাতেও আমরা কি করছি? টাইপ 1 বেসিক প্রশ্ন, বেসিক থেকে যে কোশ্চেনগুলো আসে। এরপরে দেখেন টাইপ 2 প্রদত্ত রাশি থেকে অনুপাত সাজানো, এই সাজানো সংক্রান্ত ম্যাথ, কারণ এখান থেকে একটু কমই আসে। এই দেখেন রেফারেন্স কি দেখছেন? কত সাল? 2023 সালের ম্যাথ, একদম আপডেট। অর্থাৎ 2024 সালে যে পরীক্ষাগুলো হয়েছে না,
এগুলোর কোশ্চেন অ্যাড করে দিছি, কারণ আপডেট কোশ্চেন দ্বারা আপনার মাথাকে আপনাকে কি করতে হবে, রিয়েলাইজ করতে হবে। অন্যান্য প্রতিষ্ঠানে যখন আপনি শীট দেখবেন, বিসিএস এর শীট দিয়ে 11 থেকে 20তম গ্রেড চালাই দেয়, প্রাইমারি চালাই দেয়, নিবন্ধন চালাই দেয়। আবার রেফারেন্স প্রশ্ন যেগুলো থাকে সেগুলো মাইন্ডেড তামল একটা শীট করছে, ওই শীট দিয়ে বারবার চালাই দিচ্ছে। আপডেট কোশ্চেন দ্বারা যদি আপনাকে যাচাই বাছাই করা না হয়, তাহলে আপনি কি কোশ্চেনের ধরন বুঝতে পারবেন? কারণ আপডেট যে কোশ্চেনগুলো বিভিন্ন জব পরীক্ষায় আসতেছে, এগুলোকেই মডিফাইড করে কি করতেছে, বিভিন্ন জব পরীক্ষা আবার দিয়ে দিচ্ছে। কারণ আপডেট কোশ্চেন মানেই কোশ্চেনের কোয়ালিটি মোটামুটি একটু ভালো। মাইন্ডেড তামলের কোশ্চেনের কথা যদি চিন্তা করেন, ওগুলোর কোনো কোয়ালিটি ছিল বলেন? ওগুলোর কোনো কোয়ালিটি ছিল না, কোয়ান্টিটি ছিল না। এইভাবে দেখেন, এই যে টাইপ 3 অনুপাত ভগ্নাংশ থেকে আসা যতগুলো ম্যাথ এখানে দেওয়া, তো এইভাবে দেখেন, এই দেখেন এই ম্যাথটা দেখেন তো কত সালে আসছে দেখেন, পরিকল্পনা বিভাগ 2024 সালে আসা একটা ম্যাথ। কথা কি বুঝাইতে পারছি ভাইয়া? এইভাবে আপডেট কোশ্চেন সম্মিলিত প্রত্যেকটা টাইপ ভিত্তিক ভাবে। আবার দেখেন প্র্যাকটিক্যাল ব্যাখ্যা এখানে দেওয়া, প্র্যাকটিক্যাল ফিল দেওয়া এখানে, যে কিভাবে হইলো, কেন হইলো অনুপাতগুলো। এরপরে দেখেন যে যে ম্যাথগুলোতে আবার লিখিত সমাধানের দরকার আছে, এই যে বিকল্প সমাধানও দেওয়া, এমসিকিউ সমাধান এক জায়গায় দিছি, আবার বিকল্প সমাধান যদি থাকে, আপনার যদি এটা পছন্দ হয় এটাও একটু দেখে নেন। কারণ ক্রাইটেরিয়া যত মাথায় বেশি থাকবে, ম্যাথের ফরম্যাট বা ম্যাথের বেসিক মাথায় তত বেশি কি হবে, স্ট্রং হয়ে যাবে। আপনি শুধু একভাবে সমাধান জানলেন, কোনো কারণে ম্যাথটা চেঞ্জ করে দিলে আপনি ওই একভাবে সমাধান দিয়ে করতে পারতেছেন না। তাহলে বিকল্প সমাধানও যখন আপনার মাথার মধ্যে থাকবে, তখন কিন্তু ভিন্ন ধরনের ম্যাথ আসলেও কি করতে পারবেন, আপনি করে ফেলতে পারবেন। কথা কি বুঝতে পারছেন কলেজের ভাই বোন? তাই এইভাবে দেখেন, এই যে টাইপ 6 এমসিকিউ সমাধান, আবার বিকল্প সমাধান এক পাশে দেওয়া, কারণ এখান থেকে লিখিততে প্রশ্ন আসে না, এই জন্য লিখিত সমাধান কিন্তু এখানে নাই। এগুলোই লিখিত সমাধান, ওয়ান কাইন্ডস অফ, এগুলি কি সমাধান, কিন্তু এখান থেকে লিখিত প্রশ্ন আসে না বললেই চলে। তাহলে দেখেন টাইপ 8 অনুপাতের ব্যবধানে পরিমাণ দেওয়া থাকলে, এরপরে দেখেন এখানে কি লেখা, একটি পাত্রে দুধ, এই যে কত সুন্দর করে জিনিসটাকে মডিফিকেশন করে করে দেওয়া। প্রত্যেকটা জিনিস এইভাবে টাইপ ভিত্তিক ভাবে আমরা কিন্তু কি করছি, এখানে যুক্ত করাই দিছি। তাইলে এই দেখেন 11টা টাইপে চলে আসছেন, 11 ধরনের ম্যাথ করলেন, 12টা টাইপে চলে আসছেন। এরপরে দেখেন এমসিকিউ সমাধান এক জায়গায়, এমসিকিউ সমাধান 1, এমসিকিউ সমাধান 2। তার মানে আপনি এইভাবেও ম্যাথটা করতে পারবেন, আবার এইভাবেও। ভাই আমি চাইলে কি এক ধরনের সমাধান দিয়ে আমার পেজ কমাইতে পারতাম না? পারতাম কিনা বলেন না? পারতাম, কিন্তু আমি দুই ধরনের সমাধান কেন রাখছি? আপনার কাছে যেটা ভালো লাগবে, আপনার মনের মতো আপনি সাজায় যেটাকে করতে পারবেন সেটাকে ফিল করেন, আরেকটাকে আপনি স্কিপ করেন। আমি কথা বুঝতে পারছি? এক ধরনের সমাধান থাকলে সেটা হয়তো কি আপনার উপর চাপাই দেওয়া, যে আপনার মাথা সেটা বুঝতেছে না, ওই ফরম্যাটটা বুঝতেছে না, কিন্তু আমি সেটাই আপনাকে বুঝাচ্ছি। কিন্তু দুই ধরনের নমুনা যখন থাকবে, এটা এটা যখন এক নজর আপনি তাকাবেন, তখন এই প্যাটার্নের ম্যাথ আসলে জীবনও কোনদিন কি হবে না, ভুল হবে না। মাথার কনসেপ্ট স্ট্রংলি সেটাকে ধরে নিবে। এরপরে দেখেন ভাইয়া এইভাবে, এই যে সমানুপাত, এবার সমানুপাতের ম্যাথ চলে আসলো, ক্যাটাগরি 2। এখানে আবার দেখেন টাইপ 1, এখানে সুন্দর করে একটা চিত্র দিয়ে জিনিসটাকে মডিফিকেশন করে দিছি। এই যে এমসিকিউ সমাধান, বিকল্প সমাধান, আবার বিকল্প সমাধান, এইভাবে দেখেন প্রত্যেকটা জিনিস গুছালো, প্রত্যেকটা জিনিস গুছালো। এরপরে আপনি ভাবতেছেন মনে হয় যে বীজগণিতে গেলে আপনি ভিন্ন কিছু দেখবেন, না, বীজগণিতে গেলে আরো মজার। এই দেখেন যেমন চক্রবৃদ্ধির সমাধানের এখানে দেখেন রিটেন সমাধান, এমসিকিউ সমাধান, রিটেন সমাধান, এমসিকিউ সমাধান, এমসিকিউ সমাধান। যেগুলো ছোট ছোট ম্যাথ, এগুলোতে শুধুমাত্র এমসিকিউ সমাধান দেওয়া আছে, আর উপরের গুলোতে দেখবেন রিটেন সমাধানও দেওয়া আছে। যেমন আপনি বীজগণিতে আসেন, বীজগণিতে দেখেন ভাইয়া টাইপ 1 যখন শুরু করলেন, টাইপ 1 এর সূত্র এক ধরনের দিয়ে এইভাবে প্রত্যেকটা টাইপ, এই যে টাইপ 2, টাইপ 3, এই যে টাইপ 3, এইভাবে কিন্তু ম্যাথগুলো আস্তে আস্তে করায় দেওয়া এবং সমাধান সহ দেওয়া। আবার মান নির্ণয় থেকে কিন্তু লিখিত প্রশ্ন আসে, এবং যেগুলো লিখিতের জন্য গুরুত্বপূর্ণ ওগুলোর পাশে কিন্তু লিখিতের জন্য গুরুত্বপূর্ণ এটা দেওয়া। এই দেখেন 24 সালের প্রশ্ন, তথ্য সম্প্রচার মন্ত্রণালয় 2024 সালে আসছে এই প্রশ্নটা, 24 সালের প্রশ্ন অ্যাড করা। এইভাবে আপনার পুরো অধ্যায়টাকে সাজানো। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আপনি হয়তো ভাবছেন যে অধ্যায় শেষে মনে হয় আর কোনো কিছু নাই, অধ্যায় শেষে কিন্তু আমরা আরো কিছু জিনিস অ্যাড করে দিছি। সেটা হচ্ছে একটা অধ্যায় যখন শেষ হয়ে যাচ্ছে, ওই অধ্যায়ের নিচে লিখিত পরীক্ষার যে প্রশ্নগুলো আসছে সেগুলো অ্যাড করে দেওয়া। দেখেন যেমন দেখেন এই অধ্যায় আমরা যদি অধ্যায়টা শেষ করি, শেষ করার পরে আমরা একটা জিনিস অবজার্ভ করতে পারবো, ঘনমূল শেষ, 4টা টাইপে ঘন, এরপরে আরো টাইপ দেওয়া আমাদের। এই দেখেন এই যে প্রশ্নগুলো, এগুলো কিন্তু লিখিততে আসা, দেখছেন এই যে প্রশ্নগুলো, এগুলো কিন্তু লিখিততে আসা। দেখেন এখানে উপরে কি লেখা, 11 থেকে 20তম গ্রেডের
লিখিত পরীক্ষায় গুরুত্বপূর্ণ ম্যাথ সমূহ নিম্নে ব্যাখ্যা সহ আলোচনা করা হলো। তার মানে এই অধ্যায় থেকে লিখিত পরীক্ষায় যে ফরম্যাটিভ কোশ্চেনগুলো আসছে সেগুলো আবার নিচে কি করে দিছি, ইনক্লুড করে দিছি। তার মানে আপনি একটা অধ্যায় যখন শেষ করতেছেন এতগুলো টাইপ দিয়ে, আবার কোনটা লিখিতের জন্য গুরুত্বপূর্ণ এটাও যখন জানতেছেন, তখন এই ফরম্যাটে আর আপনার কখনো ভুল হবে বলেন? ভুল হওয়ার সম্ভাবনা আছে? তাহলে আপনার কি এক ঢেলে দুই পাখি হয়ে যাচ্ছে না? প্রিলির প্রস্তুতি হয়ে যাচ্ছে না? লিখিত প্রস্তুতি হয়ে যাচ্ছে না? আবার এই ম্যাথগুলোই আপনি যদি ভালোভাবে কমপ্লিট করে যেতে পারেন, আপনার বিসিএস প্রিলিতে কেউ ঠেকাইতে পারবে? এই রিলেটেড অধ্যায়গুলো থেকে বিসিএস প্রিলিতে কেউ ঠেকাইতে পারবে? বরং বিসিএস এর সিলেবাসে কি আছে তার থেকে বেশি অধ্যায় এখানে ইনক্লুড করা। দেখেন কোন অধ্যায়টা মিস গেছে আমাদের দেখান তো দেখি। বাস্তব সংখ্যা, লসাগু গসাগু, ভগ্নাংশ, সরলীকরণ, পরিমাপ ও একক। পরিমাপ ও একক তো অন্যান্য অধ্যায় পাবেনই না আপনি। যেমন আজকে একটা নামধারী প্রতিষ্ঠানের একটা বই নিয়ে আসলাম, 5,500 টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম, পুরা সেট। অনলাইনের কোচিং, অনেক ভাইব ক্রিয়েট করা কোচিং। আমি ভাবলাম যে কি দিছে তারা, দেখি ভেতরে যায় দেখি কিছুই নেই, খালি আমার টাকাটা লস। টাকাটা শুধু লস গেল। শুধু বিগত বছরের বিসিএস এর কিছু কোশ্চেন দিয়ে রাখছে, কোশ্চেন আর সমাধান, কোশ্চেন আর সমাধান, কোশ্চেন আর সমাধান, শেষ। ভাই শুধু বিগত বছরের কোশ্চেন থেকে যদি সব কমন পড়তো তাহলে তো মানুষ একটা কোশ্চেন ব্যাংক নিয়ে শুধু পড়তো না? আমাকে কেন নমুনা জানতে হবে, কেন টাইপ জানতে হবে, বা অন্যান্য জবের প্রস্তুতির জন্য আমাকে কেন জানতে হবে? দেখেন এখানে প্রত্যেকটা গড় আছে, তারপরে অনুপাত সমানুপাত, ঐকিক নিয়ম, বয়স নির্ণয়, শতকরা, লাভ ক্ষতি, সময় দূরত্ব, গতিবেগ। এই অধ্যায়টা রিটেনের জন্য কি পরিমাণ গুরুত্বপূর্ণ। এরপরে সরল ও যৌগিক মুনাফা, বীজগণিতে বীজগণিতিক রাশি, উৎপাদক বিশ্লেষণ, বীজগণিতিক লসাগু গসাগু, সূচক লগারিদম, সেট ও ফাংশন, ধারা সমান্তরাল, রেখারশ্মিকোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, ত্রিকোণমিতি, পরিমিতি। কোন অধ্যায় মিস গেছে? তাহলে বিসিএস সিলেবাসের জন্য শুধুমাত্র 3 থেকে 4টা অধ্যায় মিসিং গেছে। কিরকম? সম্ভাব্যতা অধ্যায়টা এখানে নাই, কারণ সম্ভাব্যতা অধ্যায় থেকে এখানে প্রশ্ন কি আসে? আসে না। তাহলে যেটা আসে না সেটা কেন আমি এখানে ইনক্লুড করে আপনার মাথাকে আমি ধ্বংস করব? দরকার আছে আমার? তাহলে একটা গুছালো ফরম্যাট, গুছালো প্রস্তুতি যদি আপনি একবার নিতে পারেন। আবার ভাবতেছেন মনে হয় ম্যাথের পেজ এখানে অনেক বেশি, পেজ সংখ্যা দেখবেন, দেখেন তো লাস্ট পেজ কত। এত সুন্দর করে গুছানোর পর সমাপ্ত হয়েছে কত নাম্বার পেজে? দেখেন পাতা নাম্বার কত? 136। আপনি বাংলাদেশের কোন বই পাবেন 136 পৃষ্ঠায় এত সুন্দর করে গুছালো জিনিস? দেখান তো। আপনি একটা ম্যাথ বই নিতে গেলে ওই মোটা ম্যাথের পেজ সংখ্যা দেখতে গেলে শেষের দিকে দেখেন 776। কত? 700। কোন ম্যাথ রেখে কোনটা করবেন? কনফিউশন। হোয়াট আ কনফিউশন ম্যান। এই কনফিউশনই আপনার ম্যাথের প্রতি যে ভয় এটা আরো বেশি বাড়ায় দেয়। ম্যাথের প্রতি ভয় যে জয় করবেন, জয় করার আর কোনো আশা এখানে ব্যাক পান না। না পাওয়ার পিছনে রিজন এটাই। 136 পৃষ্ঠার মধ্যে যদি আমি টাইপ এক একটা অধ্যায়ে 10টা 12টা করে টাইপ দিয়ে যদি অধ্যায় শেষ করতে পারি, তার মানে বুঝছেন এখানে কি পরিমাণ মাথা খাটাইতে হয়েছে। তার উপর আবার 2024, 23, 21, 22, 19 সব আপডেট কোশ্চেন দিয়ে সাজানো, ব্যাকডেটেড কোশ্চেন না। আবার এমসিকিউ সমাধান এক জায়গায়, লিখিত সমাধান আরেক জায়গায়, নিজেদের মতো করে সমাধান করে দেওয়া। সকল ভাই বোন, সময় আছে, সময় থাকতে সাধন করেন, সময় থাকতে সাধন করেন। আপনি কি ভাবতেছেন ম্যাথ দেখাইলাম বাকিগুলো হয়তো বা ভাইয়া কি নাকি? দেখেন আপনি জিকে একই ফরম্যাট, লিখিত সিলেবাস। এই যে 2024 সালে আসা বিভিন্ন লিখিত প্রশ্নের কিছু নমুনা এখানে দেওয়া। এই যে নমুনাগুলো যখন আপনি এখান থেকে দেখবেন তখন আর আপনার কোনো ভ্যাকেন্সি থাকবে যে কিভাবে লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে। যেমন আপনাকে এখানে বলতেছে কি দেখেন, নিচের সংক্ষিপ্ত রূপ প্রশ্ন সময়ের উত্তর দাও। এটা আসছে দেখেন সিভিল সার্জন কার্যালয়, সুনামগঞ্জ, স্বাস্থ্য সহকারী 2024 সালে। তাহলে প্রশ্নের নমুনা আপনি জিকে তো বুঝতে পারতেছেন যে কোন কোন প্যাটার্ন থেকে প্রশ্ন করবে, তার মানে কোন কোন জায়গাগুলোতে আমার একটা বিশদ বেসিক থাকা লাগবে। এইভাবেই দেখেন প্রত্যেকটা জিনিস আমাদের এখানে গুছায় দেওয়া, প্রত্যেকটা জিনিস গুছায় দেওয়া। লিখিতের জন্য প্রথমে সিলেবাস একটু আলোচনা করা, এরপরে এমসিকিউ এর জন্য আপনি কিভাবে পড়বেন সেটা আবার নিচে আলোচনা করা। এই যে দেখেন 2024 সালের সকল প্রশ্নগুলো আমরা এখানে কি করছি, ইন করে দিছি। এরপরে নিচে প্রিলিজ সিলেবাস সুন্দর করে দেওয়া, প্রিলিজ সিলেবাস অনুসারে প্রিলিজ জিনিসগুলো আমরা কিন্তু এখানে আলোচনা করে দিছি। যেমন দেখেন এখানে যখন আপনি এই যে 11 থেকে 20তম গ্রেড, এখন আমরা লিখিততেই আসি, 22-23 সালে আসা প্রশ্নগুলো এখানে দেওয়া। এক কথা লিখিত প্রশ্ন যতগুলো আসছে এখানে জিকেতে সব এখানে ইনক্লুড করা। এরপরে আপনি যখন কোন একটা টপিক আলোচনায় চলে আসবেন তখন উপরে হালকা বেসিক দেওয়া। এই দেখেন সুন্দর করে বেসিক তথ্যগুলো একটু আলোচনা করে দিচ্ছি আমরা। যেমন খসড়া সংবিধান, খসড়া সংবিধান, এই খসড়া সংবিধান থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে, এর ইতিহাসটা ক্রমান্বয়ে কিভাবে সাজায় দিলে আপনার মাথার মধ্যে সেট হবে, কিভাবে বক্স আকারে দিলে আপনি জিনিসটাকে মডিফিকেশন করতে পারবেন, বক্স করে দেওয়া। এরপরে এই ফরম্যাটেই আবার নিচে কি করা ভাইয়া,
বিগত বছরের বিসিএস এর কোশ্চেন দেখেন 45-40 এর প্রশ্ন অ্যাড করা, 45-46 এর প্রশ্ন, 46 এর কোশ্চেন আমরা অ্যাড করছি, অ্যাড করায় দিয়ে এভাবে সাজানো। বিসিএস প্রিলিতে আসা প্রশ্ন কেন দিলাম 11 থেকে 20তম গ্রেডে? কারণ বিসিএস এর প্রশ্নকে মডিফিকেশন করেই বিভিন্ন মন্ত্রণালয়ের কোশ্চেনগুলো হয়। কথা কি বুঝাইতে পারছি ভাইয়া? এইভাবে কোশ্চেনগুলো দেখেন, বিভিন্ন রেফারেন্সের কোশ্চেন, এই বিসিএস এর কোশ্চেন 44তম বিসিএস আসা প্রশ্ন, 44তম বিসিএস, 44তম বিসিএস আসা প্রশ্ন, 43তম বিসিএস আসা প্রশ্ন, বিসিএস আসা প্রশ্ন। এছাড়াও দেখেন বিভিন্ন মন্ত্রণালয়ে আসা প্রশ্নগুলো আবার নিচে অ্যাড করা, নিচে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশ্নগুলো অ্যাড করা। এরপরে শপথ গ্রহণ, উপরে সুন্দর করে একটু ব্যাখ্যা দিয়ে আমরা নিচে আবার কি করছি, এই যে সুন্দর করে ব্যাখ্যা দিয়ে নিচে এই যে আপডেট কোশ্চেন সব অ্যাড করা। 43 এর প্রশ্ন, 44 এর প্রশ্ন, 44 এর প্রশ্ন, এরপরে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশ্ন। এই দেখেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বেসিক 2021 সালে আসা প্রশ্ন। তো এইভাবে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ফরম্যাট গুছানো। এবং প্রিলি লিখিত বেস, আপনি যখন একটা কমপ্লিট প্রস্তুতি নিতে পারতেছেন তখন আপনাকে কেউ ঠেকাইতে পারবে। এরপরে দেখেন আপনাকে যদি আমি লিখিতটা দেখাই ইংলিশের জন্য, যেহেতু সাইদুল স্যার নাই আজকে, তা সাইদুল স্যারের ব্যাপারটাই দেখেন, লিখিত পার্ট এক জায়গায়, লিখিত পার্ট এক জায়গায়। এইভাবে পুরো জিনিসটাকে সুন্দর করে, এই দেখেন 11 থেকে 20তম গ্রেড বিসিএস ও প্রাইমারি পরীক্ষায় আসা বিগত বছরের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী ছাড়াও এই যে গ্রামার থেকে যে যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসে, প্যারাগ্রাফ থেকে লিখিত পরীক্ষার প্রশ্ন আসে। আপনারা জানেন আপনার 11 থেকে 20 গ্রেডের যে পরীক্ষাগুলো দিতে হয় এগুলো থেকে প্যারাগ্রাফ থেকে প্রশ্ন আসে, গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফগুলো এক জায়গায় দেওয়া, এরপরে আপনার লেটার এক জায়গায় দেওয়া, এসে এক জায়গায় দেওয়া, এরপরে হচ্ছে আপনার এই যে প্রিলিমিনারি পার্ট, প্রিলিমিনারি পার্টের একদম পার্ট অফ স্পিচ থেকে শুরু হয়েছে আমাদের লেকচার। পার্ট অফ স্পিচের এখানেও দেখেন তো প্রত্যেকটা জিনিস কিভাবে গুছানো, কত সুন্দর করে গুছানো, টাইপ ভিত্তিক ভাবে গুছানো, প্রত্যেকটা জিনিস টাইপ ভিত্তিক ভাবে গুছানো। আর সাইদুল স্যারের ক্লাস যারা অনলাইনে করছেন তারা তো খুব ভালোভাবেই জানেন যে স্যার কতটা ডেডিকেটেড ইংলিশের প্রতি এবং কতটা এক্সক্লুসিভ ভাবে স্যার সবকিছুকে পড়ানোর চেষ্টা করেন। এইভাবে আপনার লিখিত সিলেবাস এক জায়গায় দেওয়া, প্রিলি সিলেবাস এক জায়গায় দেওয়া। দেখেন 2023 সালের কোশ্চেন অ্যাড করা, বাংলাদেশ সরকারি কমিশন 2024 সালের প্রশ্ন অ্যাড করা। তাইলে এইভাবে আপনার পুরো সিলেবাসটাকে আমরা কিন্তু এখানে ইনক্লুড করছি। এরপর আপনি যদি শেষের দিকে যান, দেখেন দেখেন টাইপ 12, মানে আমরা টাইপ ছাড়া কিন্তু কোনো কথা নাই। এটা হয়তো বা কোনো একটা টপিকের আলোচনা, কিন্তু টাইপ 12 নাম্বারে, টাইপ 12 নাম্বারে অলমোস্ট, অ্যাবাউট, টু, অনলি এর ব্যবহার এখানে সুন্দর করে কোশ্চেন আলোচনা করে দেওয়া। এবং প্রত্যেকটা প্রশ্নের সাথে কিন্তু আমরা যেটার ব্যাখ্যা রাখা উচিত ওটার আবার ব্যাখ্যাও রেখে দিছি। আবার উপরে যখন আপনার এভাবে টাইপ দিয়ে এখানে নমুনাটা বোঝানো আছে তখন তো আপনার বসাইতে আর অসুবিধা হচ্ছে না, আপনি সুন্দরভাবে কি করতে পারতেছেন, জিনিসটা বুঝতে পারতেছেন। এইভাবে একটা গোছালো ফরম্যাট যখন আপনাকে আমরা দিচ্ছি তখন আপনার আর কোনো ল্যাকিং থাকার কথা আমাকে বলেন, থাকবে? ল্যাকিং থাকবে? একইভাবে সেম স্টাইলে নাসির স্যারের বাংলা নিয়ে আর কি বলবো, ওনার বাংলা থেকে তো সবসময় কমন পড়ে এবং তার বাংলা নিয়ে আমার এখানে বলার কোনো ভাষাই নেই। এই দেখেন লিখিত সিলেবাস, পূর্ণাঙ্গ সিলেবাসটা এখানে উল্লেখ করছে। ব্যাকরণ অংশ থেকে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে, সারমর্ম লিখিত পরীক্ষা কিভাবে প্রশ্ন আসে, পত্র লিখনে কোন কোন পত্র লিখনগুলো আপনাকে পড়তে হবে সুন্দর করে লেখা, প্রবন্ধ বা রচনা থেকে লিখিত পরীক্ষা প্রশ্ন আসে সেগুলোর একটা সাজেশন দিয়ে দিচ্ছে স্যার। তারপরে এখানে হচ্ছে 2024 সালে 10 থেকে 20তম গ্রেডের নিয়োগের যে বিভিন্ন ধরনের প্রশ্ন, এই প্রশ্নগুলিগুলো নিচে দেওয়া। তাহলে এইভাবে আপনার যদি একটা গোছালো ফরম্যাট আপনাকে আমি দিতে পারি এত কম পেজের মধ্যে, যেমন 4টা বই মিলে আমার পেজ হচ্ছে কত 550 বা 600-র মতো পেজ, 500 কত 75 পেজ মনে হয়। তো এত কম পেজের মধ্যে একটা কমপ্লিট প্রস্তুতি যখন আপনি পাচ্ছেন, পুরো এত বড় একটা সিলেবাসকে যখন এত ছোট্ট একটা মানে গোছালো ফরম্যাটে যখন আপনি প্রস্তুতি নিতে পারতেছেন তখন আপনার প্রস্তুতি কি অনেক কঠিন হয়ে যাচ্ছে? আপনি আমাদের হাইলাইটসগুলো শেষ করেন না, হাইলাইটসগুলো কমপ্লিটলি শেষ করার পর আচ্ছা আজকে এখানে আমি একটা কমিটমেন্ট দিই আপনাদেরকে, যারা অফলাইনে আসছেন তাদের ক্ষেত্রে বলতেছি, আপনারা যারা এখানে আছেন আজকে আমাকে যদি কেউ প্রতিজ্ঞা দিতে পারেন যে ভাই আমি প্রতিজ্ঞা করলাম আমি আপনাদের অনবরত লাইব্রেরি ইউজ করব, অনবরত কি ইউজ করব, লাইব্রেরি ইউজ করব, আমি প্রতিটা ক্লাস করব এবং হাইলাইটস এ টু জেড শেষ করব। হাইলাইটস এ টু জেড কি করব ভাইয়া, শেষ করব। 6 মাস লাইব্রেরি ইউজ করব, 6 মাসের মধ্যে যদি আমার জব না হয় তাহলে দায়ভার আপনার, আমি দায়ভার নিচ্ছি, এই অনলাইনে কমিটমেন্ট দিয়ে নিচ্ছি, দায়ভার আমি নিচ্ছি। কিন্তু পড়াশোনা করতে হবে, সকাল 9টায় লাইব্রেরিতে আসবেন, খাওয়ার সময় শুধু খাবেন, নামাজ পড়তে যাবেন, রাত 9টায় বের হবেন। 6 মাস অনলি, কত মাস? 6 মাস। এই 6 মাসের মধ্যে আপনি আপনার সফলতার গল্প মানুষকে শোনাইতে পারবেন। যদি না পারেন আমি মামিনুল স্যার বলতেছি আপনার টাকা তো রিফান্ড করবই, দরকার পড়লে আমি আপনাকে 30,000 টাকা স্যালারির একটা চাকরি দিয়ে দিব। কেন এই কমিটমেন্টটা দিলাম জানেন? কারণ আমি আমার নিজের চোখের সামনে দেখছি যারা এই কমিটমেন্ট গুলো মেনটেন করে 6 মাস অনবরত নিজের সাথে যুদ্ধ করে পড়াশোনা করে তারা সাকসেস হয় না, এরকম দেখিনি আমি, এরকম কোন স্টুডেন্ট দেখিনি। 6 মাস যখন আপনি সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত লাইব্রেরি ইউজ করবেন, আপনার এই 4টা বইয়ের সিলেবাস শেষ করে কি আপনার জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে?
আপনি 3 মাসে এই সিলেবাস A to Z একেবারে তেনা তেনা করে ফেলতে পারবেন। 3 মাসে সম্ভব। অতিরিক্ত কেন 6 মাস ধরে রাখলাম? যদি আপনার বেসিক একদম লোয়েস্ট হয়, আর যাদের বেসিক অনেক হাই, তারা যদি কোনো কারণে 3 মাস না 2.5 মাসও লাইব্রেরি ইউজ করে, কমপ্লিটলি সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত লাইব্রেরি ইউজ করে পড়াশোনা করে, তারা 2.5 মাসে এই সিলেবাস একদম গিল্লা পানির মতো, কি বলবো, মানে তরল পদার্থ বানায় ফেলতে পারবে। এই সিলেবাস শেষ করা কি আহামরি কঠিন? 500 পেজের একটা ফর্মুলা শেষ করা কি আহামরি কঠিন? নিয়মিত ক্লাস করেন, আমাদের এই হাইলাইটস গুলো ফলো করেন, লিখিত প্লাস প্রিলি প্রস্তুতি একসাথে কম্বাইনলি আমরা নিয়ে দেই আপনাকে। না টিকলে আপনার টাকা রিফান্ড দেওয়ার দায়িত্ব আমাদের। ওপেন চ্যালেঞ্জ দিলাম কেন? অনলাইনে এই কথাটা বলতেছি না, আমি বলতেছি কিনা, রেকর্ড হচ্ছে কিনা? কারণ আমি আমার নিজের চোখের সামনে দেখছি এই কমিটমেন্ট যারা মেনটেন করছে তারা চাকরিজীবী, আজকে তারা চাকরি পাইছে, কল দিয়ে তারা সুসংবাদ শোনাচ্ছে। বরং তারা কল দিয়ে আজকে বলে কি, ভাইয়া আপনার ওই কমিটমেন্টের কারণেই আজকে আমার জবটা হয়েছে। আমি যদি কমিটমেন্টটা না দিতাম তাহলে আমি আমার নিজের সাথে সবসময় প্রতারণা করেই চলতাম। আর প্রতারণা করে চলতে চলতে আমার বৃদ্ধ পিতা মাতা ওই চাতক পাখির মতো সারা জীবন শুধু চাই থাকতো আমি মেয়ে বা আমি ছেলে যে সফল হব, এটা কখনো আমার বাবা মা আর পাইতো না, বা আমার বাবা মা আমাকে নিয়ে আর গর্ব করার কোনো সুযোগ পাইতো না। আজকে যে 4টা মেয়ে চাকরি পাইছে, ওদের বাসা থেকে সবসময় প্রেশার ক্রিয়েট করা হয়তো, তোদের জব হবে না, বিয়ে করে ফেল, বা তোদেরকে বিয়ে দিয়ে দিব। এখন তার বাপ মার গাইডলাইনার হয়ে গেছে তারা। ওই 4টা মেয়ে যদি এখন তার বাবাকে বলে, বাবা আমি 5 বছর পরে বিয়ে করব, ওই বাবা জীবনে কোনদিন ওই মেয়ের বিপক্ষে কথা বলবে? কেন বলবে না জানেন? কারণ সে তার নিজের পজিশনটাকে ডেভেলপ করে ফেলছে। এখন সে তার নিজের লাইফটাকে নিজে ডিল করার মতো ক্ষমতা রাখে। কিন্তু আপনি একটা মেয়ে হিসাবে যখন জব পাবেন না, তখন আপনি আপনার পরিবারের উপর পরিপূর্ণভাবে ডিপেন্ডেবল। শুধু একটা মেয়ে না, একটা ছেলের ক্ষেত্রেও সেম। এখানে হয়তো বা কি 2% বা 3% স্টুডেন্ট 2-4টা টিউশনি করান, আর ম্যাক্সিমাম এখনো কি করতেছেন, এই বুইরা বয়সেও বাবা মার কাছ থেকে, বৃদ্ধ পিতা মাতার কাছ থেকে হাত পাইতে টাকা নিয়ে আসতেছেন। লজ্জা করে না? এই বয়সে এসে যখন বাবার কাছে হাত পাততেছেন, লজ্জা করা উচিত যে আমি কার কাছে টাকা চাচ্ছি। এই বয়সে আমার বাবাকে একটা শার্ট কিনে গিফট দেওয়ার কথা, চাকরির বেতন পেয়ে টাকা পেয়ে আমার বাবাকে একটা পাঞ্জাবি কিনে দেওয়ার কথা। আর ওই বয়সে আমি কি করতেছি, বাবাকে বলতেছি, বাবা আমার 5000 টাকা লাগবে, দাও, এই মাসে খরচ করব বা খরচ চালাবো, ম্যাচের ভাড়া দিব। লজ্জা করা উচিত আমার। আমি সন্তান, আমি শিক্ষিত সন্তান হিসেবে আমার লজ্জা করা উচিত। বাবার কাছে টাকা যাতে আর চাওয়া না লাগে এরকম প্রতিশ্রুতি নেন, যে আমি বাবাকে আজকে কল দিয়ে বলবো, বাবা তোমাকে কল দিয়ে বলতেছি তোমার ছেলে 6 মাসের মধ্যে সফল হবে, তুমি শুধু কষ্ট করে দাঁত খিচ্চা 6টা মাস আমার জন্য একটু অপেক্ষা করবা। আমি এই 6 মাস বাবা একটা সেকেন্ড সময় আর অযথা অপচয় করতে চাই না। বাবা তোমাকে আমি কমিটমেন্ট দিলাম 6 মাসের মধ্যে তোমার ছেলে সফল হবে। কমিটমেন্ট দেন, কমিটমেন্ট দেন আজকে বাবাকে কল দিয়ে। আপনার বাবাকে যে কমিটমেন্টটা দিবেন, এই কমিটমেন্ট আপনাকে পড়তে সাহায্য করবে, বারবার আপনার মনে নাড়া দিবে, আমি আমার বাবাকে কমিটমেন্ট দিছি 6 মাসের মধ্যে আমার একটা জব লাগবেই, 6 মাসের মধ্যে আমার একটা জব লাগবেই। হয়তো বা 6 মাস ক্রস করে একটা মাস বেশি হয়ে গেল, বাবা মন খারাপ করবে না, বা বাবা আমাকে অভিশাপ দিবে না। কিন্তু ওই বাবার কাছে যে আমি প্রতিশ্রুতি দিলাম, এই প্রতিশ্রুতি দেওয়ার কারণে আমাকে অনবরত আমার মাইন্ড সেট আপ হয়ে যাবে, বা আমার মাইন্ড আমাকে নিজেকে বলবে, এই বেটা পর পর পর, তুই কমিটমেন্ট দিয়েছিস কাকে? তোর বৃদ্ধ পিতাকে, তোর বৃদ্ধ মাকে। কারণ তারা যদি মরে যায়, আজকে পরকালে চলে যায়, তাহলে তুই তোর সফলতা কাকে দেখাবি? আপনার মাথা আপনাকে নাড়া দিবে, আপনার মাথা আপনাকে বলবে, ফিল ইট। তাহলে যেখানে আপনার মাথা আপনাকে বিবেক প্রবণ করে দিচ্ছে, আপনাকে ত্যাগী হতে সাহায্য করতেছে শুধুমাত্র একটা কথা ফিলের মাধ্যমে, সেটা হচ্ছে কমিটমেন্ট, বৃদ্ধ পিতা এবং বৃদ্ধ মাতাকে, তাহলে ওই কমিটমেন্ট দিতে কি আমার ইতস্ত ফিল হবে? এই কারা কারা কমিটমেন্ট দিবেন? হাত তোলেন দেখি। কমিটমেন্ট দিব, আজকে গিয়ে কমিটমেন্ট দিব। আসেন আর না আসেন, কমিটমেন্ট দিব। দিবেন? দিবেন কমিটমেন্ট? কসম করে বলতেছি, আপনাদের চাকরি হয়ে গেছে মনে করেন। কেন জানেন? ভেতরে খুব জাগ্রত না করা পর্যন্ত জীবনে কোনো চাকরি হয় না। ভেতরে খুব জাগ্রত না হওয়া পর্যন্ত মনের ধ্যান, জ্ঞান, মনোযোগ কখনো প্রকট হয় না। ভেতরের অভ্যন্তরীণ চাওয়া যদি অনেক বেশি না হয়, তাহলে কখনো মনের প্রবলতা বাড়ে না। আপনার মনে করেন অভাব নাই, টাকার অভাব নাই, আপনি ভাবতেছেন আজকে নয় কালকে, কালকে নয় পরশু চাকরি না হলেও হবে, আমি একটা ব্যবসা করব। এই মাইন্ডসেট আপ যখন আপনার মাথার মধ্যে চলে আসছে, তখন আপনার ফিল হবে কি জানেন? তোর শালা, পড়লে পড়বো, না পড়লে নাই, পড়লে পড়বো। আজকে পড়তেছেন, কালকে আপনার নাও পড়তে ইচ্ছে করবে। কেন?
কারণ আপনার তো মাইন্ড সেট আপ, আপনার অনেক টাকা আছে, আপনি অঢেল টাকার মালিক, আপনি অঢেল টাকার মালিক, আপনি ব্যবসা করবেন। আপনার ব্যবসা যেহেতু মাইন্ড সেট আপে একবার চলে আসছে, তার মানে আপনি কখনোই নিজেকে আর পড়াশোনার লাইনে নিয়ে আসতে পারবেন না, বা মোটিভেশনে নিয়ে আসতে পারবেন না, বা নিজেকে আর ত্যাগী করে তুলতে পারবেন না। নিজেকে ত্যাগী করে তোলার জন্য একটাই সেরা মোটিভেশন, সেটা হচ্ছে বৃদ্ধ পিতামাতা চাতক পাখির মতো আপনার দিকে চেয়ে আছে। আমি বারবার বলবো, এই বৃদ্ধ পিতামাতা তারা পরকালে যাওয়ার আগে যেন হাসি মুখে বলে, আমার ছেলে, আমার মেয়ে অমুক মন্ত্রণালয়ে চাকরি করে, অ্যাডমিন ক্যাডার, পুলিশ ক্যাডার বা আদার্স এক্সেট্রা, গর্ব করে যাতে আপনাকে রিপ্রেজেন্ট করার একটা ভাষা খুঁজে পায়। এটা দেন না ভাইয়া। আজকে যারা এখানে অফলাইনে আছেন, আমি আর বাড়াবো না সেমিনার সেশন, শুধুমাত্র আপনাদেরকে একটা কথাই বলবো যে আপনার যদি মনে হয় আমার একটা জব দরকার, জব মেডিসিনের সাথে জব মেডিসিনের ক্লাসগুলোকে একটু অবজার্ভ করেন, অবজার্ভ করেন। বেশি না, এখানে যারা আছেন কথার কথা আমি শুধু এটা বলবো, অফলাইনে যারা আছেন 1000 টাকা এন্ট্রি করে আপনি পারলে 15 দিন আমাদের ক্লাস অবজার্ভ করেন। যদি কোনো একটা ক্লাস খারাপ লাগে আপনি টাকা রিফান্ড নিয়ে চলে যান। টাকা রিফান্ড নিয়ে কি করবেন? চলে যাবেন। এই কমিটমেন্ট আপনাকে কোনো প্রতিষ্ঠান দিবে না টাকা রিফান্ডের। কিন্তু আমি জব মেডিসিন কেন দিই জানেন? কারণ জব মেডিসিন আমরা আমাদের নিজেদের অস্তিত্বকে খুব ভালো করে চিনি, আমাদের ডেডিকেশন লেভেলকে অনেক ভালোভাবে চিনি। তারপরেও দুই একটা ভাইরাস থাকে আমাদের বিপক্ষে, সবসময় কমেন্ট করে, এগুলো তো ভাইরাস না, এগুলো হচ্ছে অন্য প্রতিষ্ঠানের গোয়েন্দা। তো আমরা তাদেরকে কখনো তোয়াক্কা করি না, আমরা আমাদের নিজস্ব ডেডিকেশনকে সবসময় বিশ্বাস করি। কারণ আমি এটা বিশ্বাস করি, আজকে প্রপার সার্ভিসটা যদি আপনাকে আমি দিতে পারি, আপনার এই সার্ভিসের মাধ্যমে আপনি আরো 100 স্টুডেন্ট এই জব মেডিসিনকে দিবেন। আর আমি জব মেডিসিন যদি আপনার সাথে বেইমানি করি, বিট্রয় করি, এই জব মেডিসিন বিট্রয় করার কারণে আপনার দ্বারা 1000 স্টুডেন্ট নেগেটিভ হবে যে ওই প্রতিষ্ঠানে যাইস না। ভাই, যেখানে আমি ভালো একটা সার্ভিস দেওয়ার কারণে একজনের কাছ থেকে 100 স্টুডেন্ট ভর্তি করানোর একটা প্রেফার পাবো, সেটা ভালো না যেখানে আমি একটা স্টুডেন্টকে খারাপ সার্ভিস দেওয়ার কারণে 1000 স্টুডেন্ট নেগেটিভ হয়ে যাবে, সেটা ভালো? নিতান্তই আমি আমার প্রতিষ্ঠানের কথা চিন্তা করব। হ্যাঁ, যারা বিজনেস মাইন্ডে চিন্তা করে যে আমি 3 বছর 4 বছর 5 বছর ব্যবসা করব, কোটিপতি হয়ে যাব, এরপর মার্কেট থেকে হাওয়া হয়ে যাব, তাদের ব্যাপারটা আলাদা। এরকম বেইমানি মাথা নিয়ে আমরা এখানে আসিনি। এই জব মেডিসিন টিম আমাদের বিপক্ষে যত শত্রু লাগুক না কেন, আমরা আমাদের জায়গায় সবসময় স্থির, আমরা কাউকে তোয়াক্কা করে চলি না। এবারও 45তম বিসিএ যে কে পাইছে, 45তম বিসিএ যে বাংলাদেশের সবার আগে আমরা সমাধান দিছি, 46এও আমরা সবার আগে সমাধান দিছি না? দেখছেন অনলাইনে? বিসিএ জব মেডিসিন বাংলাদেশে সবার আগে 45এও সমাধান দিছে। 45তম বিসিএ যে বাংলাদেশে সবার আগে সমাধান দিছি আমরা, 46এও আমরা দিছি। আমাদের গুলো কপি করে আর অন্য প্রতিষ্ঠান থেকে 2 ঘন্টা পরে দাঁড়ায় ফাপল লইতেছে। কই ওই দুঃসাহস আমাদের ভেতরে আছে ভাইয়া? নিজেদেরকে তিলে তিলে প্রস্তুত করি, সকাল 9টায় অফিসে আসি, রাত 1টা 2টা 3টা 4টাও বাজে এখান থেকে বের হওয়ার। শীটের কাজ যখন শুরু করি তখন ফিল করি এই শীটটা তারাই পড়বে যারা বেকার, তারা এই শীটটা পড়ার মাধ্যমে যখন পরীক্ষার হলে গিয়ে কমন পাবে তখন ওই প্রশ্নের মধ্যে 10টা চুমা মারবে, আর ওই চুমাগুলো আমারই লাগবে। কিন্তু ওই প্রশ্ন থেকে যদি কমন না পায়, ওই স্টুডেন্টটা পরীক্ষার হলেই আমাকে গালিগুলাজ করবে। কথার কথা মনে করেন আজকে আমি আপনাকে একটা ম্যাথ অধ্যায় পড়াচ্ছি, মান নির্ণয় পড়াইলাম, মান নির্ণয় থেকে একটা প্রশ্ন আসছে, পরীক্ষার হলে যায় দেখতেছেন মামিনুল ভাই যা পড়াইছে তাই আসছে, তখন আপনার মনে মনে কি ফিল হবে? হোয়াট আ ফিল ম্যান। মনে 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 হবে যে 10 বার চুমা দেই আগে। কিন্তু যদি কমন না পান তাহলে কি করবেন? খিচ্ছা ওই পরীক্ষার হল থেকে আমার গালিগালি করবেন। ভাই, কিছু কিছু শিক্ষক দেখবেন পরীক্ষার হলেই স্টুডেন্টদের একটা ভালোবাসা পেয়ে যায়, আর পরীক্ষার হলেই অভিশাপ পেয়ে যায়। অভিশপ্ত টিচার আমরা হতে চাই না। আমরা অনবরত নিজেদেরকে তৈরি করার চেষ্টা করি। আমি এখানে মামিনুল স্যার হয়তো বা ম্যাথে একটু ভালো পারি, আপনাকে ম্যাথ শেখাচ্ছি, কিন্তু আপনিও আমার মেন্টর, কারণ আপনি যে সাবজেক্টে পড়াশোনা করছেন ওটাই আপনি আমার থেকেও তুখর ভালো জানেন। এই জন্য আমি এখানে দাঁড়াইছি জাস্ট আপনার একজন ভাই হিসাবে, নট মেন্টর, নট টিচার হিসাবে। আমি কথা বুঝাতে পারছি? আপনার ভাই আমি। আপনি আমার কাছে আবদার করতেই পারেন যে ভাই আমি ম্যাথ একটু কম বুঝি, বুঝাই দেন, এতটুকুই, তাছাড়া আর কিছু না। ভাই, কোচিং কখনো আপনাকে সাকসেস করতে পারবে না। সাকসেস নিজে থেকে নিজেকেই করতে হবে। কোচিং কি একটা গাইডলাইন মাত্র? কি ভাইয়া? গাইডলাইন জাস্ট। কিসের কোচিং আপনাকে সাকসেস করবে? ফাপড়বাজি করে লাভ আছে যে আমার কোচিং থেকে সাকসেস হয়েছে? আপনি যদি না পড়েন, আমি কোচিং যদি আপনার গিলাইও খাওয়াই, আপনি সাকসেস হবেন কেন? এই যে কমিটমেন্টটা নিলাম যে লাইব্রেরিতে আপনি সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত যদি পড়তে পারেন আপনার সাকসেস চলে আসবে, কেন নিচ্ছি? কারণ আমি জানি, আমি নিজের চোখের সামনে দেখছি কারা সফল হয়,
কারা সফল হয় এটা আমি যে চোখের সামনে দেখছি, এই জন্যই তো কমিটমেন্টটা দিলাম। কথা কি বুঝতে পারছেন? আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, বলেন। আচ্ছা, আমাদের হচ্ছে হাইলাইটস গুলো একদম আপডেট আসতেছে, আমরা আজকে প্রেসে দিচ্ছি, আজকে রাতেই আমাদের প্রেসে চলে যাচ্ছে। আমরা 2 দিনের মধ্যে আলহামদুলিল্লাহ একদম আপডেট যে হাইলাইটসটা দেখাইলাম 2024 সালের কোশ্চেন অ্যাড করা, এগুলোকে মিনিমাম মনে হয় কতবার করে 20 বার করে কারেকশন দিছি। কারণ এর আগের হাইলাইটসে আমাদের টুকটাক কিছু বানান ভুল ছিল, কিছু প্রিন্টিং মিসিং ছিল। এই জন্য এবার যাতে করে আর বিন্দু পরিমাণ কোনো ভ্যাকেন্সি না থাকে, এই জন্য ভাই বিশ্বাস করেন, খাওয়া নাই, দাওয়া নাই, এই নাই, ওই নাই, শুধু শীটের পেছনে অনবরত পরিশ্রম করে যাচ্ছি। কেন যাচ্ছি জানেন? কারণ আপনাকে যখন একটা গুছালো ফরম্যাটের একটা জিনিস দিব, তখন এই জিনিসটা দেখে যখন আপনি মন থেকে আমার জন্য দোয়া করবেন, এটাই আমার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। কিন্তু ওই জিনিসটা পাওয়ার পর যখন আপনার মনের ভেতরে এরকম প্রত্যাশা জাগবে, দূরতারে কি দিচ্ছে এটা, তখন এটাই আমার জন্য অশান্তি বা এটাই আমার জন্য একটা অভিশাপ। বেকাররা যখন কোনো প্রতিষ্ঠানকে অভিশাপ দেয়, ওই প্রতিষ্ঠান জীবনও টিকতে পারে না। আর বেকাররাই যখন একটা প্রতিষ্ঠানকে আশীর্বাদ হিসেবে দেখে, তখন ওই প্রতিষ্ঠানকে কেউ ঠেকাইতে পারে না। আর আলহামদুলিল্লাহ আমাদেরকে ঠেকাইতে পারানোর মতো প্রতিষ্ঠান এখন জন্ম নেয় নাই। অনলাইনে প্রতিনিয়ত তো আমাদের 200-250 স্টুডেন্ট ভর্তি আছেই। আমাদের আর্নিং, ডেইলি আর্নিং 4 লাখ 5 লাখ আছেই, সৃষ্টিকর্তা দিয়ে দিচ্ছে। একজন স্টুডেন্ট দ্বারা 5 জন 7 জন 10 জন স্টুডেন্ট প্রেফারে ভর্তি হচ্ছেই। কেন হচ্ছে? কারণ একটা স্টুডেন্ট যখন সাকসেস হচ্ছে, ওই স্টুডেন্ট তো আর 5 জনকে প্রেফার করবে, এটাই স্বাভাবিক। এটাই স্বাভাবিক না? আমি সার্ভিসে যদি কার্পণ্য না করি, তাহলে আপনি কেন আমাকে প্রেফার করবেন না? আমি সার্ভিসে বেইমানি করছি মানে আপনি আমাকে প্রেফার করবেন না, এটাই স্বাভাবিক। সেই জায়গা থেকে বলবো, জব মেডিসিনের সাথে একটাবার জার্নি শুরু করেন। জব মেডিসিনের সাথে জার্নি শুরু করার পর আপনার যদি মনে হয় 1 মাস ক্লাস করছেন, আমরা সার্ভিসে কার্পণ্য করছি, আমাদের শীটের কোয়ালিটি খারাপ, কোয়ান্টিটি খারাপ, আমাদের টিচারের কোয়ালিটি কোয়ান্টিটি খারাপ, বিন্দু পরিমাণ কোনো জায়গায় কমপ্লেইন যদি আপনি বের করতে পারেন, আপনার টাকা আমি রিফান্ড করবো। এই অনলাইনে বলে দিচ্ছি, এটা তো রেকর্ড থাকতেছে। এটা কি পাবলিকলি রেকর্ড থাকতেছে না ভাইয়া? এটা কিন্তু রেকর্ড থাকতেছে আমার পাবলিকলি। আমি কি কথা বুঝাতে পারছি ভাইয়া? এই পাবলিকলি রেকর্ড রেখে আমি একটা জিনিস বলতেছি আপনাদের। হ্যাঁ, যারা পুরাতন হাইলাইটস পাইছেন তাদেরকে নতুন হাইলাইটস দেওয়ার আমরা ব্যবস্থা করব। এতে করে আপনারা জাস্ট খালি একটু কোস্টিং গুলো দিবেন। যারা অনেক আগে ভর্তি হয়ে গেছেন তাদের ক্ষেত্রে আমরা এটা ব্যবস্থা করব, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। আচ্ছা, আপনাদের আর কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করতে পারেন। হ্যাঁ, অফলাইনে যারা ভর্তি হতে চায় তাদের জন্য কোর্স ফি আমরা আহামরি রাখতেছি না, এবং অনলাইনে যারা ভর্তি হয় তাদের জন্য আমাদের কোর্স ফি খুব একটা আহামরি না। কথা কি বুঝাতে পারছি ভাইয়া? হ্যাঁ, আমাদের হচ্ছে ন্যাচারালি কোর্স ফি খুবই কম। বিসিএস এর জন্য আমাদের এক ধরনের কোর্স ফি, প্রাইমারি নিবন্ধন আর 11 থেকে 20তম গ্রেডের জন্য আমাদের এক ধরনের কোর্স ফি। কারণ বিসিএস প্রাইমারি নিবন্ধন আর 11 থেকে 20তম গ্রেডের যাদের ড্রিম থাকে, তারা নিতান্তই হচ্ছে একটু গরিব কোয়ালিটির স্টুডেন্টই হয়, বা তাদের মাইন্ড সেটআপটাই থাকে যে আমি একটু কমের মধ্যে কিভাবে প্রস্তুতি নিব। আর আরেকটা ব্যাপার হচ্ছে, নট গরিব বা নট টাকা আছে না আছে এটা ম্যাটারও করে না, ম্যাটার করে হচ্ছে ভাইয়া একটা ছোট্ট প্রস্তুতি। এই ছোট্ট প্রস্তুতি কম সময়ের মধ্যে কমপ্লিট হয়ে যায়। যেমন বিসিএস প্রস্তুতি নিতে গেলে আপনাকে সার্ভিস দেওয়া লাগে টানা কত বছর? 1 বছর। কিন্তু আমি আপনাকে এই 10 থেকে 20তম গ্রেডের সার্ভিসটা প্রোভাইড করব ভাইয়া লিমিটেড টাইম। লিমিটেড টাইম বলতে আমি কি বুঝাইছি আপনাকে? আমি এই কোর্সটা আপনার শেষ করব হচ্ছে 3 মাসে। কয় মাসে ভাইয়া? 3 মাসে আমি A to Z সব লেকচার, প্রিলি এবং লিখিত শেষ করব। এবং সপ্তাহে আমার ক্লাস থাকবে কয়টা? সপ্তাহে আমার 5 থেকে 6 দিন ক্লাস থাকবে। কেন এত দ্রুত কোর্সটা আমরা শেষ করতেছি আমি একটু বলে দেই। কারণ ভাইয়া 11 থেকে 20তম গ্রেডের প্রতি শুক্র শনিবারেই কোনো না কোনো জব থাকে, পরীক্ষা থাকে না? এখন আপনার প্রস্তুতি যত দ্রুত শেষ হবে, আপনি তত দ্রুত কি করতে পারবেন? ভালো একটা মার্ক কাউন্ট করতে পারবেন। এটা আমাদের সূক্ষ্ম অবজারভেশন। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আমরা এই ব্যাচটা এই জন্য 2টা টাইমে রাখছি। অফলাইনও 2 টাইমে রাখছি, অনলাইনও 2 টাইমে রাখছি। আমাদের এটা সকালে কয়টা জানি? আমাদের সকাল 9টায় একটা ব্যাচ আছে আমাদের, সকাল 9টায়। আপনি চাইলে সকাল 9টার ব্যাচে ভর্তি হতে পারবেন। কারণ অনেকে পার্ট টাইম জব করেন। কি করেন? পার্ট টাইম জব করেন। আবার আরেকটা সন্ধ্যা 7টায়। এই সন্ধ্যা 7টার ব্যাচে আমাদের এখন অ্যারাউন্ড প্রায় 1400 স্টুডেন্ট ভর্তি আছে। এই সন্ধ্যা 7টার ব্যাচে আমাদের 1400 প্লাস স্টুডেন্ট ভর্তি আছে এই সন্ধ্যা 7টায়। এখন আপনার যে ব্যাচে ভর্তি হওয়ার ইচ্ছা, আপনি ওই ব্যাচে কি করতে পারবেন? ভর্তি হয়ে ক্লাস করতে পারবেন। অথবা কোনো কারণে আজকে আপনি সকালের ব্যাচে আসলেন, আগামীকালকে কোনো কারণে সকালে না আসতে পারলে বিকেলের ব্যাচে ক্লাস করতে পারবেন। এটা নিয়ে কোনো সমস্যা হবে না।
আর যারা অনলাইনে আছেন তারাও কি করতে পারবেন ভাইয়া, এই একই প্যাটার্নে ক্লাস করতে পারবেন। কথা কি বুঝতে পারছি ভাইয়া? এবার আসেন। হ্যাঁ হ্যাঁ, একদম লেকচার 1 থেকে শুরু হবে। যেমন আপনার একদম লেকচার 1 থেকে শুরু হবে, একদম লেকচার 1 থেকে, লেকচার 1, লেকচার 2, লেকচার 3, লেকচার 4। কথা বুঝতে পারছি ভাইয়া? এবার আসেন, আপনার এই যে সপ্তাহে 5-6 দিন ক্লাস দেওয়ার পিছনে রিজন তো বুঝতে পারছেন, যাতে করে আমি কোর্সটা অনেক দ্রুত শেষ করে আপনার অনেক দ্রুত আপনি একটা জব কাউন্টেড করতে পারেন। তা না হলে কিন্তু আমি বলতাম না যে 3 মাসে একটা জব কনফার্ম। কারণ 3 মাস যদি আপনি অনবরত লাইব্রেরি ইউজ করেন, অনবরত ক্লাস করেন, আর অনবরত আমাদের এই যে প্রত্যেকটা ক্লাসের সাথে কি আছে ভাইয়া, ক্লাস টেস্ট। আপনি আজকে যে পরীক্ষা ক্লাসটা করবেন, আগামীকালকে ওই ক্লাসের উপর কি দিবেন, ক্লাস টেস্ট দিবেন। শুধু তাই না, এক সপ্তাহে যে পড়াশোনা করবেন এটার উপর আবার কি আছে, উইকলি টেস্ট। এক মাসে যা পড়াশোনা করবেন এটার জন্য কি আছে, মান্থলি টেস্ট। এরপরে 11 থেকে 20তম গ্রেডের শুধুমাত্র প্রিলি বেস যে পরীক্ষা নেব এটাও না, প্রিলির পরীক্ষার পাশাপাশি কি থাকবে, নিচে 20 মার্কের পরীক্ষার মধ্যে আমার 10 মার্ক থাকবে এমসিকিউ, 10 মার্ক থাকবে লিখিত, এবং লিখিতের জন্য আমরা জায়গা প্রশ্নের মধ্যেই রেখে দিব। কথা কি বুঝাতে পারছি? এটাতে আমরা যে পরিমাণ কস্টিং করব, এই কস্টিং এই মোটামুটি ধরে নেন যে আমাদের কি বলবো, যে কোর্স ফি দিচ্ছি এটার 50% চলে যাবে আমাদের। এরপরে আপনি আবার হাইলাইটস পাবেন অ্যারাউন্ড 1000 টাকা সমমূল্যের। কথা কি বুঝাতে পারছেন? 4টা সাবজেক্টের 4টা, এটা কিন্তু ফ্রি একদম। কোর্সে ভর্তি হলে এটা একদম ফ্রি, এটার জন্য আলাদা কোনো পেমেন্ট করা লাগবে না আপনাকে। তাইলে আমাদের কোর্স ফি হচ্ছে ভাইয়া, যারা আজকে ভর্তি হবেন এটার কোর্স ফি বেসিক্যালি আমাদের 8200 টাকা, কিন্তু আমরা 50% ছাড়ে 4000 টাকায় ভর্তির সুযোগ করে দিচ্ছি। মাত্র 4000 টাকা, যারা আজকে এন্ট্রি করবেন তারা 4000 টাকায় ভর্তি হতে পারবেন। কয় হাজার? 4000 টাকায় ভর্তি হতে পারবেন। এখন এই 4000 টাকায় আপনি যে কোনো ব্যাচ চুজ করতে পারেন, সকালের বা সন্ধ্যার যে ব্যাচে ইচ্ছা সেই ব্যাচে চুজ করতে পারেন। আর যদি কারো ইচ্ছা থাকে যে আমি শুধুমাত্র অনলাইনে করব, সেক্ষেত্রে অনলাইনের কোর্স ফি হচ্ছে ভাইয়া 2200 টাকা। তাহলে একটা জিনিস ফিল করেন, অফলাইনে আপনি 4000 টাকা দিয়ে ভর্তি হইলে এখানে আবার 3 মাসের লাইব্রেরি ফ্রি পাবেন। কয় মাসের লাইব্রেরি ভাইয়া? 3 মাসে। 1 মাসে লাইব্রেরি মিরপুরে কত টাকা করে নেয়? 1000 টাকা। আমাদেরই ফিক্স লাইব্রেরি আছে, ফিক্স লাইব্রেরিতে আমাদের অ্যারাউন্ড সবগুলো 3টা সিট মনে এখন খালি ফাঁকি আছে, ফিক্স না 3টা, তাছাড়া সবগুলো কিন্তু ফিল আপ। তো ওখানে আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট আমাদের মান্থলি দিচ্ছে কত হাজার টাকা করে, 1000 টাকা করে দিলে 3 মাসে কত হয় বলেন? 3000। তাহলে আপনি কোর্স ফি দিচ্ছেন কয় হাজার বলেন? 1000। কারণ আপনি 4000 টাকায় ভর্তি হয়ে আপনি 3 মাস লাইব্রেরি কি ইউজ করতে পারবেন? ফ্রিতে ইউজ করতে পারবেন। এই 3 মাসে আপনাকে কোনো কস্টিং দেওয়া লাগবে না। আমি কথা বুঝতে পারছি ভাইয়া? তা আপনি যদি শুধুমাত্র 3 মাস লাইব্রেরির জন্য অ্যাক্সেস নেন, তাও তো আপনাকে 3000 টাকা দেওয়ার কথা আমারে। তাহলে আমি কোর্স ফি নিচ্ছি কত? আমার কথা হচ্ছে এই জবগুলো থেকে আমি সাকসেস দেখতে পারি অনেক দ্রুত, এই জন্য আমি এই দিকটাকে একটু বেশি ফোকাস করতেছি। কথা বুঝতে পারছি ভাইয়া? কারণ 11 থেকে 20 গ্রেডের বা 10 থেকে 20 গ্রেডের এখানে সাকসেস রেটটা অনেক বেশি। কারণ আমি প্রতি সপ্তাহে কোনো না কোনো কলেজের ভাই ও বোনদের সাকসেস দেখতে পারবো। কোন এক ভাই এসে বলবে ভাই আমার মৎস্য মন্ত্রণালয়ে চাকরি হয়ে গেছে, কেউ এসে বলবে ভাই আমার খাদ্য মন্ত্রণালয়ে চাকরি হয়ে গেছে, কেউ এসে বলবে ভাই আমার অমুক জায়গায় চাকরি হয়ে গেছে। কিন্তু বিসিএস বছরে কয়বার? একবার। প্রাইমারি কয়বার? নিবন্ধন কয়বার? কিন্তু 11 থেকে বা 10 থেকে 20তম গ্রেড বছরে কতগুলো সার্কুলার থাকে তার হিসাব আছে। কোনোটার পদসংখ্যা 1200, কোনোটার 6000, কোনোটার 5000, কোনোটার 2800, কোনোটার 2900, কোনোটার 2100 আছেই, কিন্তু তারা রিয়েল ক্যান্ডিডেট খুঁজে পায় না, যোগ্যমান ক্যান্ডিডেট তারা খুঁজে পায় না। এই জন্য আপনাকে যদি আমরা যোগ্য করে তুলতে পারি, তাহলে এখান থেকে আপনি সাকসেস হয়ে যখন বলবেন থ্যাঙ্কস এ লট জব মেডিসিন, এটাই আমাদের জন্য সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। কারণ সৃষ্টিকর্তা অনলাইন থেকে আমাদের একটা বিগ আর্নিং করে দিছে। এই জন্য অফলাইন কেন্দ্রিক যারা আসবে তাদেরকে আমরা যত ধরনের সুবিধা দেওয়া যায় তাই দিচ্ছি। কথা কি বুঝাতে পারছি কলেজের ভাই বোন? এই জায়গা থেকে আর কারো কোনো কোশ্চেন? হ্যাঁ, যারা অনলাইনে করবেন তারা শুধু 2200 টাকা। কোশ্চেন থাকলে করতে পারবেন। আচ্ছা, আজকে যদি অনলাইনে কেউ ভর্তি হন তাহলে একটা অফার দিয়ে দিচ্ছে কত? ও, এখানে যদি কেউ অনলাইনে ভর্তি হন তাইলে প্রথম 100 জন যে অফারটা পাবেন, যারা অনলাইনে করতেছেন, প্রথম 100 জন 1800, আচ্ছা 1800 টাকায় ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এটা জাস্ট আজকের জন্য অফার, কারণ আজকে যেহেতু সেমিনার, এই সেমিনার উপলক্ষে। আর যারা অফলাইনে তারা কি মারা খাবে, তাদের জন্য দিয়ে দেই। আচ্ছা, যারা অফলাইনে আছেন
প্রথম 20 জন আর কি। যদি আশেপাশে মিরপুরের কেউ থাকেন চলে আসবেন। প্রথম 20 জন 3500 টাকা ভর্তি হওয়ার সুযোগ পাবেন। যান, 500 টাকা মাত্র খালি কোর্স ফি দেন, আর 3000 টাকা তো আমাদের লাইব্রেরিতেই পাচ্ছেন। কত টাকা কোর্স ফি? এটার মধ্যে কত হাজার টাকার বই পাবেন? উল্টা 500 টাকা লস। কেমনে কন তো? 1000 টাকা যদি বই পান, 3 মাসে 3000 গেল, থাকে কত? 500। বইয়ের দাম 1000, তাহলে আমার মাইনাস হলো কত? 500। ওহ, হোয়াট এ লাভ প্রজেক্ট! লাভ আছে। কোন জায়গায় লাভ বলবো? ওই যে লাইব্রেরি আপনি ইউজ করতেছেন, ওখান থেকে তো আমার আর্নিংটা আসতেছে। লাভ নাই, লস নাই, এটা আমি কখনো বলবো না। কারণ যারা বিজনেস নিয়ে চিন্তা করে, ব্যবসায়িক ভাবে চিন্তা করে, তারা আপনার কাছে কোর্স ফি নিবে 14,000 টাকা, কিন্তু আমি নিব না। কারণ আমার সীমিত লাভ, আমার স্টাফ স্যালারি বা আমার যতটুকু প্রয়োজন ততটুকু আসলেই হবে। আমার বিশাল বড় অঙ্কের টাকা লাভ করার ইচ্ছা নাই। যদি থাকতো, পুরো বাংলাদেশে অনলাইনে এত ডাউন কোর্স ফিতে জব মেডিসিন কখনো কোর্স করাইতো না। যদি তাই না হইতো, পুরো বাংলাদেশে এখন পর্যন্ত অ্যারাউন্ড আমাদের 20টা শাখা জমজমাট ভাবে চলমান থাকতো না। রংপুরে যখন আমরা কোর্স ফি দিলাম 8500 টাকা, ব্রান্ড কোচিং বিশাল টাকা অ্যামাউন্টের, যে 1 টাকা কম নেয় না, সে কোচিং দেখি 7200 টাকায় কোর্স ফি দিয়া ভর্তি করাচ্ছি স্টুডেন্ট। লাভ কার? বেকারদের। কার জন্য? জব মেডিসিনের জন্য আজকে আপনারা কম টাকায় ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ড কোচিং এও। কথার কথা বললাম। আমরা যেহেতু আপনাদের কাছে যদি কোনো কারণে ব্র্যান্ড হয়ে না থাকি, উচিত কথাটাই বলতেছি। জব মেডিসিন মনে করেন আপনার কাছে ব্র্যান্ড না। আজ থেকে 20 বছর ধরে বিভিন্ন কোচিং সেন্টার যারা হচ্ছে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা বা বিভিন্ন ধরনের গাইডলাইন দিয়ে যাচ্ছে, বা একটা ফিক্সড অ্যামাউন্টে 14,000, 20,000 বা 28,000 টাকা দিয়ে পড়াচ্ছে, তাদেরকে যদি আপনার কাছে ব্র্যান্ড মনে হয়, তাহলে তারা কেন ডাউন পেমেন্ট করতেছে? আমার তো এটা মানে হাসি পাচ্ছে। রংপুর, দিনাজপুরে যায় দেখেন ব্র্যান্ড কোচিং গুলো, আমরা কোর্স ফি নিচ্ছি 8,500 টাকা বিসিএজে, তারা কোর্স ফি নিচ্ছে 7,200 টাকা, এবং মাঝখানে 6,200 টাকাও ভর্তি দিচ্ছে অফারে। এখন যারা ভর্তি হওয়ার কোনো কারণে আমার জব মেডিসিনে ভর্তি হইলো না, কোনো সমস্যা নাই, কিন্তু ওই ব্র্যান্ড কোচিং এ ভর্তি হয়েও কম টাকায় সার্ভিস পাইছে কিনা বেকাররা বলেন? পাইছে? পাইছে। এটা কার জন্য পাইছে ভাইয়া? এটা জব মেডিসিনের জন্যই পাইছে। এটা মাথায় রাখেন। জব মেডিসিন আপনাদের জন্য সব সময় যেটা ভালো সেটাই চায়। তা না হইলে জব মেডিসিনের কোয়ালিটি নিয়ে একটা স্টুডেন্ট কথা বলুক তো, আমার কোন টিচারটা খারাপ দেখেন না, ক্লাস করেন আপনি, কখনো টিচারের কোয়ালিটি যদি আপনার কাছে খারাপ মনে হয়, স্ট্রিক্টলি ক্লাসে দাঁড়ায় বলবেন ভাই আমার টাকাটা রিফান্ড দেন, নিয়ে চলে যাবেন। ওপেন বললাম, এখানে অনলাইনেও বললাম। আমার অনলাইনের কলেজের ভাই বোন যদি কেউ ভর্তি হওয়ার পর কোনো টিচারকে খারাপ লাগে, সে যদি বলে যে আমার টিচার খারাপ লাগতেছে, আমার টাকা রিফান্ড দেন, সাথে সাথে টাকা রিফান্ড। কই? আমরা নিবন্ধনে স্টুডেন্ট পড়ালাম 14,000। কত হাজার? 14,000 স্টুডেন্টকে কমিটমেন্ট দিছিলাম না যে যারা যারা টিকবেন না, প্রিলির মার্ক অর্জন করতে পারবেন না, আমাদের ক্লাস ভালো লাগবে না, টিচার কোয়ালিটি খারাপ লাগবে, বা আমাদের হাইলাইটস খারাপ লাগবে, টাকা রিফান্ড। কই 14,000 একটা স্টুডেন্ট তো আমাকে কল দিয়ে বললো না ভাইয়া টাকা রিফান্ড করেন। উল্টা আমাদের কমেন্টগুলো দেখেন তো, আমরা যে পোস্টগুলো করি, পোস্টগুলোর কমেন্ট দেখবেন যে কি পরিমাণ রিভিউ আসে, আমাদের স্টুডেন্টরা কি পরিমাণ সন্তুষ্ট থাকে। উল্টা একটা স্টুডেন্ট আরো 10 জন স্টুডেন্টকে ভর্তি করে বলে ভাইয়া আমি আমার দায়িত্ব পালন করছি। যেমন অফলাইনে আপনাদেরকে যেটা দিচ্ছি, এখন এই কোর্স ফির মাধ্যমে যখন আপনি একটা জব পাবেন, আপনার মাধ্যমে যখন আরো 100 স্টুডেন্ট আসবে, হয়তোবা জব মেডিসিন যখন একটা কোয়ালিটি ফাউন্ডেড একটা সিস্টেমে চলে আসবে, আপনাদের রেপুটেশন বা আপনাদের চাকরির মাধ্যমে যখন আপনারা প্রেফার করা শুরু করবেন, অনবরত যখন স্রোতের গতিতে স্টুডেন্ট আসবে, জব মেডিসিন চাইলে আরো কোর্স ফি কম নিলেও জব মেডিসিনের লস হবে। কারণ আপনি ফিল করেন স্টুডেন্ট বেশি হলে লস কোথায়? লস নাই তো। আপনি ভাবতেছেন আপনাকে আমি লস করে পড়াচ্ছি না, আমার এখানেও ব্যবসা আছে। মিথ্যা কথা বলে লাভ নাই, কিন্তু আমি ব্যবসা করতেছি একটু সীমিত, আরেকজন করতেছে আকাশচুম্বী, এতটুকুই পার্থক্য। কথা কি বুঝাইতে পারছি? হ্যাঁ, আমরা কখনোই করব না। এটা কেন করব না জানেন? কারণ আমার স্টুডেন্ট বেশি হোক, আমি বেশি স্টুডেন্টকে সার্ভিস দিলে বেশি স্টুডেন্ট সাকসেস রেট দেখাইতে পারবো আমার প্রতিষ্ঠান থেকে। আমার ড্রিম এটা। আমার ড্রিম এটা না আমি অনেক বেশি টাকা ইনকাম করা। আমাদের ড্রিম যদি এটা হইতো, তাহলে আমরা ওই যে জব মেডিসিন ফাউন্ডেশন থেকে আমি কমিটমেন্ট দিতাম না যে জব মেডিসিন ফাউন্ডেশন থেকে প্রত্যেকটা বিভাগীয় জায়গায় বৃদ্ধাশ্রম দেওয়া, যে কুলাঙ্গার সন্তানরা বৃদ্ধ পিতামাতাদেরকে ভাগাইয়া দেয় তাদের জন্য আবাসস্থল করা, এটা করতাম না। আমাদের যদি ড্রিম পয়েন্ট ভালো না থাকতো, তাহলে এটা বলতাম না যে পথ শিশুদের জন্য স্কুল করা। আমার মামিনুল ভাইয়ের আপনি তো ইয়াই জানেন না, হিস্ট্রি জানেন না। এই ঢাকা শহরে এসে 10 দিন রিক্সা চালাইছি আমি। আমি যে কিভাবে বড় হইছি সেটা তো আমি জানি,
এই যে আমার এলাকার একজন ভাই, ওই যে উনি আমার এলাকার, উনারই আরেকজন বড় ভাই প্রেফার করছে আমার এখানে আসার জন্য। এসে বলতেছে ভাই আমার বাসা রংপুরে। আমি বললাম বাহ, আপনি জানেন আপনার বড় ভাইয়ের কাছ থেকে আমার হিস্ট্রিটা শুনে নিয়েন। প্রদীপ দা, উনি মনে হয় শুনছে আমার হিস্ট্রি। ক্লাস 6 থেকে আমার বাবা মা আমার পেছনে 1 পয়সা খরচ করে নাই। ওই রকম মানুষ হচ্ছে আমি। তিলে তিলে নিজের সাথে যুদ্ধ করে আসছে। আমি বুঝি, আচ্ছা ভাইয়া আমি অঢেল টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, হাজার কোটি টাকার মালিক, আমার সন্তানরে দিয়ে গেলাম, আর আমার সন্তান একটা প্যারাডো গাড়ি কিনলো, যায়া মানুষে লাগাই দিল, বদনাম কার নামে চড়বে? আমার নামেই চড়বে। অঢেল টাকার মালিকের বাচ্চা কাচ্চা দেখছেন ভালো হয়, কুলাঙ্গার হয়। অঢেল টাকার মালিক হওয়ার ইচ্ছা নাই, ইচ্ছা হচ্ছে মানুষের মতো মানুষ হয়ে বেঁচে থাকা, মানুষের মতো মানুষ হয়ে বেঁচে থাকা, মানুষের জন্য কাজ করা। কারণ আপনি মরে যাওয়ার পরও বেঁচে থাকবেন যদি আপনার কাজ ভালো হয়। আমি মামিনুল ভাই বেঁচে থাকবো আপনার কাছে যদি আমার কাজ ভালো হয়। আমি মরে যাব আপনার কাছ থেকে, বা আপনি গীবত করবেন আমার নামে, বা আমাকে গালিগুলাজ করবেন মরে যাওয়ার পরেও যদি আমার কাজ খারাপ হয়। আমি কি কথা বুঝতে পারছি? ভাই অঢেল টাকার মালিক হওয়ার ইচ্ছা নাই। যদি হওয়ার ইচ্ছা থাকতো, আমি যখন একাই পড়াইতাম না সায়েন্স কম্পিউটার, আমার একার ব্যাচে থাকতো 7,000-8,000 স্টুডেন্ট। আমার যদি কোনো এক্স স্টুডেন্ট থাকে তারা জানে, আমার এক একটা ব্যাচে সায়েন্স কম্পিউটার এবং ম্যাথের ব্যাচে স্টুডেন্ট থাকতো 7,000-8,000 করে। আল্লাহর রহমত বর্ষণ হয়েছে। তারপরেও কেন পুরো বাংলাদেশে অফলাইন কেন্দ্রিক শাখা প্রমোট করতেছি? বাসায় বসে থেকে তো আমাদের আর্নিং এর অভাব ছিল না। কেন এত লস প্রজেক্ট করার উদ্দেশ্যে আমরা অফলাইনে আসলাম? এই যে এখানে ভাড়া দেওয়া লাগে 1.5 লাখ টাকা, স্টাফ স্যালারি, মনে করেন আমাদের সব ব্রাঞ্চ মিলায় যদি বলি অ্যারাউন্ড 100+ স্টাফের স্যালারি দেওয়া, 100+ মানুষ এই যে পরিবার পরিচালনা করতে পারতেছে কার মাধ্যমে? জব মেডিসিনের মাধ্যমে। কিন্তু আমি বাসার মধ্যে বসে থেকে যদি আমি নিজের ইনকাম করতাম, তাহলে আমার যারা স্টাফ আছে তারা কি উপার্জন করার জায়গা খুঁজে পাইতো? বরং তারা বেকার থাকতো, তাদের পরিবারটা চলতো না। ভাই নিজেকে প্রমাণ করছি একজন উদ্যোক্তা হিসাবে। কি হিসাবে? আরো বড় বড় যাতে উদ্যোগ নিতে পারি। কিন্তু অঢেল টাকার মালিক হওয়ার ইচ্ছা নাই। যদি থাকতো তাহলে ওই মাইন্ড সেট আপ নিয়ে কাজ করতাম। ওরকম মাইন্ড সেট আপ জব মেডিসিনের নাই, কারোরই নাই, আমারও নাই, সাইদুল স্যারেরও নাই, নাসির স্যারেরও নাই। কথা কি বুঝাইতে পারছি ভাইয়া? সো ওই মাইন্ড সেট আপ নিয়ে জব মেডিসিনের সাথে যুক্ত থাকতে পারেন। কারণ ওই অঢেল টাকার মালিকের বাচ্চা কাচ্চা দেখবেন যে একজন মেয়েকে বাইক লাগাই দিয়া বা উমুক লাগাই দিয়া নিজের বাবার সম্মান হানি করার জন্য ওই যথেষ্ট। অঢেল টাকার মালিক হওয়ার ইচ্ছা নাই। আল্লাহ যতটুকু দিবেন ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ। আর কারো কোনো কোশ্চেন আছে? আছে? তাহলে ঠিক আছে, অফারটা যেহেতু আজকের জন্যই, সো যারা ভর্তি হবেন ভর্তি হয়ে যান। আর কারো যদি এরপরও কোনো কোশ্চেন থাকে বা আদার্স কোনো কিছু আবদার থাকে, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে বলার সুযোগ আছে। আর যারা পুরাতন হাইলাইটস পাইছেন কোনো কারণে অনেক আগে, তাদেরকে নতুন হাইলাইটস দেওয়ার মতো ব্যবস্থা আমরা করে দেবো, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। আর যারা হচ্ছে এখন হটলাইন নাম্বারগুলো একটু দিয়ে দিই আমি, আমাদের যারা ভর্তি হবেন। আর যারা অফলাইনে আছেন কলেজের ভাই বোন, আপনারা চাইলে হচ্ছে এখন যেতে পারেন। আপনাদের অনেক সময় নষ্ট করছি, আমি আর সময় নষ্ট করতে চাই না। আপনাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আমি রিকোয়েস্ট করব, আপনি ভর্তি হন আর না হন, অ্যাটলিস্ট আপনি প্রতিনিয়ত এসে ফ্রি ক্লাস করেন। ফ্রি ক্লাস করতে পারবেন, অ্যারাউন্ড 10 দিন করেন, কোনো সমস্যা নেই। আর যদি তখন আবার ভর্তি হইলে আপনাকে ফিক্সড অ্যামাউন্টটাই দিতে হবে, ওই অ্যামাউন্ট দিয়ে ভর্তি হতে হবে। হয়তো আজকে এন্ট্রি করে আপনি 15 দিন অবজার্ভ করলেন, কথার কথা বলতেছি, অবজার্ভ করে দেখলেন আমাদের ক্লাসের কোয়ালিটি কোয়ান্টিটি কতটুকু। যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনি টাকা পরিপূর্ণ পরিশোধ করবেন, আর যদি ভালো না লাগে তাহলে কি করবেন ভাইয়া? টাকাটা রিফান্ড নেওয়ার সুযোগ আছে। যে কমিটমেন্ট আপনাকে অন্য কোনো প্রতিষ্ঠান দেবে না, কিন্তু জব মেডিসিন দিল। কারণ জব মেডিসিন আপনার বেকারের টাকা আত্মসাৎ করে বড় হইতে চায় না। আমি কথা বুঝতে পারছি ভাইয়া? সো আর কোনো কোশ্চেন ভাইয়া কি জানি বলতে চাইছেন? সিট ফিক্সড আছে, যারা হচ্ছে 1000 টাকা করে পেইড করে, আর যারা হচ্ছে আমাদের রেগুলার স্টুডেন্ট তারা যেখানে সিট পায় সেখানেই বসে। কারণ তাদের জন্য আমরা ফিক্স করে দেই নাই, কারণ তাদের জন্য ফিক্স করে দিলে আমাদের তো স্টুডেন্ট অনেক, তাহলে আমাদের ওরকম 10টা লাইব্রেরি দেওয়া লাগবে, তাই না? কারণ লাইব্রেরি তো ইউজ করে কম স্টুডেন্ট। যারা পেইড বেসে আছে এরা তো ভাই কি বলবো, 5% স্টুডেন্ট সাকসেস হয় কেন জানেন? কারণ 5% লাইব্রেরি ইউজ করে, আর বাদ বাকিগুলো মনে করেন যে নিজের মতো করে চলে, এই জন্য সাকসেস হয় না। না ভাইয়া, এটা 3 মাসই, কারণ ওটা বাড়াইলে আর আমাদের কিছু থাকবে না, এটা তো আপনারা নিজেরও বোঝেন। আর কিছু বলবো? সো নিজের বিবেককে জিজ্ঞেস করে দেখেন যে আমাদের কি থাকে। আমি তো বললাম যে আমার থাকবে, কিন্তু কি থাকবে? সীমিত। আমি সীমিত দিয়েই সামনে আগাতে চাই, আমার বিগ ফরম্যাট নিয়ে সামনে আগানোর কোনো ইচ্ছা নেই। ক্লাস আগামীকাল থেকেই শুরু, এই জন্য আগামীকালকেই চলে আসবেন আপনারা।
আরো হবে, উইকলি টেস্ট হবে, তারপরে হচ্ছে আপনার, হ্যাঁ কথা বুঝতে পারছেন। এরপরে ফাইনাল যেগুলো মডেল টেস্ট, ফাইনাল মডেল টেস্ট বলতে কি রকম ভাবে পুরো স্ট্রাকচারে পরীক্ষা হবে, এই আপনার 11 থেকে 20 গ্রেডের ওই রকম স্ট্রাকচারও আমরা পরীক্ষা নিব। যেমন আপনার 3 মাসে কোর্সটা শেষ হয়ে গেল, এরপরে কোনো কারণে আপনার পাক্কা আরো 15 থেকে 20 দিন আমরা হচ্ছে ফাইনাল মডেল টেস্ট নেওয়া শুরু করব। ওই ফাইনাল মডেল টেস্টের মাধ্যমে আপনি আপনার নিজেকে রিয়েলাইজ করতে পারবেন প্রিলি এবং লিখিত বেজের মাধ্যমে, এবং কম্বাইন্ডলি প্রিলির সাথে লিখিত প্রস্তুতি কি করবো আমরা 3 মাসে শেষ করাই দেবো ইনশাআল্লাহ। কথা বুঝতে পারবেন? 3 মাসে বেশি লাগতে পারে, একটু বেশি লাগলে লাগলো, কিন্তু 3 মাস আমাদের টার্গেট। তা না হলে আমরা 5 থেকে 6 দিন ক্লাস দিতাম না। যদি সপ্তাহে 3 দিন ক্লাস দিতাম তাহলে অ্যারাউন্ড আমাদের কোর্সটা শেষ করতে মিনিমাম 4.5 থেকে 5 মাস লাগতো। বুঝতে পারছেন? সো ওই রকম হিসাব করেই আমরা সবকিছু সেট আপ করছি। আচ্ছা যাই হোক, যারা ভর্তি হতে চান তাদের ক্ষেত্রে আমি অনলাইনে নাম্বার দুটো দিয়ে দিচ্ছি, 01939964623 অথবা 01767265758। এই দুটো নাম্বারে বিকাশ, নগদ, রকেটে টাকা পাঠাবেন। জাস্ট আমরা আবারও বলতেছি, অনলাইনে শুধুমাত্র প্রথম 100 জন এই অফারটা পাবেন, যারা 1800 টাকা দিয়ে কি করতে পারবেন, 1000 টাকা সমমূল্যের হাইলাইটস পাবেন, পাশাপাশি 11 থেকে 20তম গ্রেডের প্রিলি এবং লিখিত প্রস্তুতি আমাদের সাথে নিতে পারবেন অনলাইনে। আর কারো কোনো কোশ্চেন আছে ভাইয়া? অনলাইনে ভাইয়া সব অ্যাপসের মাধ্যমে, অনলাইনের ব্যাপারটা ভিন্ন। কারণ অনলাইনে ভাই আপনি বই দেখেও পরীক্ষা দিতে পারেন, এটা ওপেন বলতেছি, অনলাইনেই বলতেছি। কারণ অনেকে বই দেখেও পরীক্ষা দেয়। অফলাইনে যখন আপনি পরীক্ষা দিতে আসবেন তখন আপনাকে মনে হবে যে আমি পড়ে গিয়ে তারপর পরীক্ষা দিতে যাব, কিন্তু অনলাইনে আপনি চাইলে ফাঁকিবাজি করতে পারবেন। কিরকম ফাঁকিবাজি? পরীক্ষা দিতে বসছেন, বই একটা পাশে আছে, দেখি একটু কি বেশি মার্ক পাওয়ার জন্য আপনি দেখে উত্তর দিতে পারেন। হ্যাঁ, ওই নিজের সাথে ধোঁকা অটোমেটেড হয়ে যায় ভাই, কারণ আমরা তো চিনি আমাদের নিজের বিবেকরে, মাইন্ড রে। সো ওইভাবে নিজের সাথে নিজে অনেকেই প্রতারণা করে। বুঝতে পারছেন? আচ্ছা যাই হোক, আর কারো কোনো কোশ্চেন আছে ভাইয়া? এই অনলাইনটা ক্লোজ করে দেখো, অনলাইনটা ক্লোজ করে দাও।